এক যুগেও শেষ হয়নি বিডিআর বিদ্রোহের ৫৭ সেনা কর্মকর্তা হত্যা মামলার বিচার। নিষ্পত্তির অপেক্ষায় রাষ্ট্রপক্ষ, অগ্রগতি নেই বিস্ফোরক মামলায়ও। ৬ ঘন্টা পর ফেনীর কাশিমপুরে স্টারলাইন ফুড কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে। রাতভর কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। ধসে পড়েছে ভবনের একাংশ, পুড়ে ছাই সব। ভগবান ডিউটির ফাঁদে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। কাজে না গিয়েই বছরের পর বছর বাড়িতে বসে বেতন পাচ্ছেন আরএনবির ৩০০ সদস্য। ইনচার্জকে ঘুষ দিয়ে চলছে অনিয়ম। করোনা মহামারীতেও থেমে নেই প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে প্রবাহ বেড়েছে $২ বিলিয়ন। বৈদেশিক মুদ্রা রিজার্ভে ভেঙেছে রেকর্ড। এবং নববধূ তাম্মিকে নিয়ে গণমাধ্যমের সামনে ক্রিকেটার নাসির। ৪ বছর আগেই তালাক হয় সাবেক স্বামী রাকিবের সঙ্গে। বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ। ভোরের সময় সঙ্গে আছে আমি মালিহা ইসলাম মনামি। ৪ বছর আগেই সাবেক স্বামীর সঙ্গে তালাক হয় ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির। মামলায় আগের স্বামী রাকিবের করা সব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেন তাম্মি। অভিযোগ করেছেন মিথ্যা বলে সন্তান নিয়ে যাওয়ারও। আর রাকিবের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নাসির হোসেন। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। সেদিনটাকেই নিজের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন নাসির হোসেন, বাংলাদেশের ক্রিকেটের ব্যাট বয়। তবে ঘটা করে আয়োজন করে যে শুভ কাজ সম্পন্ন হয়েছিল তাতে নজর লাগে কয়েকদিনের মধ্যেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব নামের একজন নাসিরের স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করেন। বাধে গন্ডগোল। এরপর ফেসবুকের পেজ থেকে সে সমস্যা গড়িয়েছে আদালতের বারান্দায়। আমাদের যে কোনো কাউকে বাধ্য হয়ে তাই এবার সব গুঞ্জনকে পরিষ্কার করতে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির হোসেন এবং তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। জানিয়েছেন তার অতীত জীবনের আদ্যপান্ত। আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017-এ। আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়। এটা তাদের পরিবারবর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন। উনি যতগুলো কথা যতগুলো বলেছেন, শুধু 2টা জিনিস ছাড়া, যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। পরিস্থিতি গম্ভীর, কিন্তু স্ত্রীর সাথে পরিচয় থেকে বিয়ের গল্পটা বেশ মজা করেই জানালেন নাসির হোসেন। আর গুজব রটনাকারীদের বিরুদ্ধে দিলেন আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি। আইনগতভাবে ইসলামিক শরিয়াতভাবে আমরা সবাইকে জানিয়ে বিয়ে করেছি। ফুল মজার সাথে আমরা বিয়েটা করেছি। তো আমি সব কিছুই জানি যে ওর বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল, তারপর ডিভোর্স হয়েছে। তো আমরা এই পেপার দেখেই আমরা বিয়ে করেছি। এতদিন সে শুধু তামিমা ছিল, এখন ও তামিমা হোসেন। তো আমি চাবো না আমার বউর দিক কেউ আঙ্গুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানান ধরনের কথাবার্তা বলুক। সো যারাই যেখান থেকেই বলতেছে না কেন কথাবার্তা, আমি আইনগতভাবে তাদের ব্যবস্থা নেব। তামিমা সুলতানা পেশায় একজন কেবিন ক্রু। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে মামলা হয় ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে। আর বিয়ে গোপন করে নাসিরকে বিয়ে করায় আসামি করা হয়েছে নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমাকে। এই দুইজনের শাস্তি চেয়েছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিয়ে নিয়ে সকল সমালোচনার জবাব দিতে স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেটার নাসির হোসেন। তার স্ত্রী দাবি করেন ৪ বছর আগেই রাকিব হাসানকে তালাক দেন তিনি। অথচ তাম্মিকে স্ত্রী দাবি করা রাকিব হাসান বলছেন ভিন্ন কথা। তিনি জানান তিনি কোনো ডিভোর্স লেটার পাননি। তাম্মি এখনও তার বৈধ স্ত্রী। মামলা থেকে বাঁচতে নাটক করছেন নাসির দম্পতি। এর আগে বুধবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে মামলা করেন রাকিব। মামলায় বিবাহ সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করায় তামিমা এবং জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করায় নাসির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একটি বিবাহ বর্তমান থাকা অবস্থায় তামিমা আরেকটি বিবাহের মধ্যে আবদ্ধ হলেন এবং ক্রিকেটার নাসির হোসেন জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করলেন, অনুষ্ঠান করলেন। এগুলো সম্পূর্ণ একটি অবৈধ বিবাহ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেখান থেকেই পরিণয়। সময় সংবাদে নাসির তাম্মি জুটি জানিয়েছেন নিজেদের পরিচয় আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। একদিনের জন্য হলেও নাসিরকে জাতীয় দলের জার্সিতে মাঠে খেলতে দেখার স্বপ্ন তাম্মির, আর সেই স্বপ্ন পূরণ করতে চান নাসির। আলোচিত এই জুটির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ, ক্যামেরা ছিলেন দেলোয়ার হোসেন। আমাদের সঙ্গে আছেন ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। আমরা জানবো তাদের পরিচয় কিভাবে হলো এবং সেই পরিচয় থেকে পরিণয়টা। প্রথমে জানতে চাইবো তামিমা সুলতানা তাম্মির কাছে, নাসির হোসেনকে কখন দেখলেন, কখন জানলেন এবং আপনাদের পরিচয় পর্বটা কিভাবে হয়েছিল? পরিচয় পর্বটা অবশ্যই ফেসবুক যোগাযোগ মাধ্যমে। তারপর যখন কথা বলার পর আমি যখন বাংলাদেশে আসি, তখন আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে ওর সাথে জাস্ট 10-15 মিনিটের একটা দেখা, হাই হ্যালো। তখন আর খেলা চলতেছিল, অনেক ব্যস্ত ছিল। তো এরপরে তো আমি চলে যাই। তো যখনই বাংলাদেশে আসা হয়, যদিও অ্যাভেলেবল থাকে, খেলাতে ব্যস্ত না, তখন আমার সাথে ওই কথাবার্তা, ফ্রেন্ডরা সবাই মিলে, তো ফ্রেন্ডদের মাঝখানে, বিকজ অফ ইউ ওয়াজ মাই ফ্রেন্ড ফর এন হাফ এন ইয়ার। ও আমার এমন একটা ফ্রেন্ড ছিল যার কাছে আমি হাসতে পারতাম, মনের কথা প্রকাশ করতে পারতাম, যার সামনে বাচ্চার মতো কাঁদতেও পারতাম। তো সে হচ্ছে ওই ব্যক্তি আর কি আমার লাইফে। ওর কাছে কাঁদতে পরে ওইও কান্দা শুরু করে দিল আমার জন্য। তারপরে ইনশাল্লাহ আমাদের প্রেম হয়, তারপরে আমরা বিয়ে করে ফেলি। ও আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। তো অনেকদিন ধরে চিনেন, জানেন, কতটুকু সাপোর্টিভ দেখছেন? আমার ফ্যামিলি ছাড়া যদি কোনো থার্ড পার্সন থাকে, সে একটা ব্যক্তি যে আমার ভালো টাইমে আমার পাশে ছিল, খারাপ টাইমে সে সবসময় আছে। আর এতটুকু আমি বলে দিই, ও আমার ভালো টাইমে আমার পাশে থাকুক আর না থাকুক, ও আমার খারাপ টাইমে সবসময় সে আমার পাশে থাকবে। 1-2 বছরের মধ্যে হয়তো বা সেটা 1 মাসের মধ্যে বাংলাদেশে একবারে চলে আসবে। তো এই তো, আর কিছু এমনও হতে পারে যে আমরা দুজনেই দেশের বাইরে থাকতে পারি। এটা আমার ড্রিম অ্যাকচুয়ালি, যে ও খেলবে, আমি মাঠে বসে গ্যালারিতে বসে খেলা দেখবো। ইভেন তো আমি কখনো ওর খেলা ইউটিউবেও দেখিনি। আপনার এরকম ন্যাশনাল টিম নিয়ে আবার কামব্যাক করার কোনো প্ল্যান বা কি ভাবছেন? না, এখন আমার ড্রিম, ওর ড্রিম সেম ড্রিম। যে আমার ড্রিম, আমি একটা ম্যাচ হলো ন্যাশনাল টিমে আবার কামব্যাক করব। তো ওর ড্রিম হচ্ছে ও একটা ম্যাচ হলো ন্যাশনাল টিমে, আমি ন্যাশনাল টিমের হয়ে খেলবো আর ও গ্যালারিতে বসে খেলা দেখবে আমার। সো আমাদের দুজনের ড্রিম এখন এক। দীর্ঘদিনের একটা বন্ধুত্ব থেকে কিভাবে তাদের পরিচয়, পরিণয় সবকিছু জানছিলাম এবং তাদের দুজনকে শুভকামনা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য। এই ছিল আমার কাছে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন বুঝি পূরণের পথে। দেশি প্রযুক্তিতে 2 থেকে 3 লাখ টাকায় অর্ধ কোটি টাকার গাড়ি তৈরি করে সফলতা পেয়েছেন পুরান ঢাকার 3 তরুণ। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। পিলখানায় বিডিআর হত্যা মামলার আপিল শুনানি কবে শুরু হবে এখনও জানে না কেউ। অ্যাটর্নি জেনারেল বলছেন এবছরের শেষে হতে পারে শুনানি। এদিকে এক যুগেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে করা 2টি আলাদা মামলার বিচার কাজ শুরু হয়েছিল একসঙ্গে। বিচারিক আদালত এবং হাইকোর্ট 2 পর্যায়ে হত্যা মামলার বিচার শেষ হলেও এখনও ঝুলে আছে বিস্ফোরক আইনে করা মামলা। এর মধ্যে কেটে গেছে 1 যুগেরও বেশি। এ মামলায় 1300 সাক্ষীর মধ্যে মাত্র 180 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই প্রেক্ষাপটে হত্যা মামলার আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনের পাশাপাশি বিস্ফোরক মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আসামিরা যাতে বের হতে না পারে, সেই জন্যই আমার মনে হয় যে প্রসিকিউশন একটা কৌশল হিসেবে তারা মামলাটি এইভাবে পরিচালনা করছেন। তবে এ দাবির সঙ্গে একমত নন অ্যাটর্নি জেনারেল। বিস্ফোরক মামলার ধীর গতির কারণ সম্পর্কে জানা নেই বলেও মন্তব্য করেন তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো বিশেষ বেঞ্চ হবে না, ওনারা যে বেঞ্চগুলো আছেন রেগুলার বেঞ্চ, সেটাই শুনানি হবে। এবং আপিলে আমাদের প্রত্যাশা হবে, যেহেতু যাদেরকে হাইকোর্ট বিভাগ বহাল রেখেছেন, আশা করি সবগুলোই ডিসমিসড হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো ফেনীতে স্টারলাইন গ্রুপের খাবার কারখানায় ভয়াবহ আগুন। গতরাত 12টায় লাগা আগুন 9টি ফায়ার সার্ভিসের 9 ইউনিট চেষ্টায় ভোরে নিয়ন্ত্রণে আসে, কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় সব। ধসে পড়েছে ভবনের একাংশ। আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফেনী থেকে জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিয়ার সজল। শ্রমিকরা জানান, বুধবার রাত 12টার দিকে হঠাৎ করেই ফেনী সদরের কাশিমপুরে স্টারলাইন ফুডের কারখানার একটি ইউনিটে অগ্নিকাণ্ড ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের শেডগুলোতে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় 3 তলা বিশিষ্ট 4টি শেড।
শুরুতে ফেনী ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে কুমিল্লা ও নোয়াখালী থেকে যোগ দেয় আরও 5টি ইউনিট। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে শ্রমিকদের আতঙ্কিত স্বজনরাও। এতে প্রায় বন্ধ হয়ে যায় ফেনী মাইজদি আঞ্চলিক মহাসড়কের যান চলাচল। তবে এ ঘটনায় কারো আটকে পড়া বা হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কার্টুন ফ্যাক্টরিতে আগুনটা লাগে, পরের দিকে আমাদের শ্যামা সেকশন আছে, কুকিজ সেকশন আছে, এগুলোতে চলে গেছে। পরে ভাই থেকে ধোঁয়া বার দিয়েছে, আগুনটা সবাই দেখছি, দেখার পরে আমরা সবাই ছুটছি। পরে সবাই আমরা শ্রমিক যারা ছিলাম সবাই আমরা চেষ্টা করছি নিয়মের জন্য। হওয়ার পরে আমরা তা ফাটতেছি না নিয়ন্ত্রণ করার পরে, এরপর আমরা ফায়ার সার্ভিসে ফোন করে কার্টুন ফ্যাক্টরিতে দড়ি, তারপরে এগুলা থেকে আবাসিকে ধরছে, আবাসিকে তুন দড়ি শ্যামাইতে ধরছে, শ্যামাইতে ধরে নুরুতে ধরছে, তারপরে অটো বিস্কুটে ধরছে। আগুন লাগিছে ফ্যাক্টরিতে রে আমার হুতে রে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করে প্রতিষ্ঠানটি বলছে, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় 30 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সম্পূর্ণ পুড়ে গেছে বাজারজাতের অপেক্ষায় থাকা কয়েক কোটি টাকার খাদ্যপণ্য। সূত্রপাত তো আমরা এখনো নির্ণয় করতে পারি নাই, তবে আমাদের এখানে তো সুরক্ষিত ছিল আনুমানিক 25-30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানতে না পারলেও ফায়ার সার্ভিস বলছে, কারখানাটির কার্টন ইউনিট থেকেই হয়েছে আগুনের সূত্রপাত। আগুনের সংবাদ দিতে আমাদেরকে একটু দেরি হয় বা ওনারা নিজেরা চেষ্টা করতে থাকে। আমরা এসেই কিন্তু দেখতে পাচ্ছি কি পুরো কার্টুন ফ্যাক্টরির মধ্যে আগুন ছড়ায় পড়ে। কারখানাটিতে বিস্কুট, চানাচুর সহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন হতো। অগ্নিকাণ্ডের সময় এখানে 8 শতাধিক শ্রমিক কর্মরত ছিল বলে জানা গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ফেনীর এই খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটিতে প্রায় শতাধিক ধরনের খাদ্য প্রস্তুত হতো এবং এখানে কাজ করতো প্রায় 1,500-এর মতো শ্রমিক। এখন এ সকল শ্রমিকরা পড়েছেন সবচেয়ে বেশি সংকটে। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে বরিশালে ভয়াবহ আগুনে একটি 2তলা ভবনের সব আসবাবপত্র পুড়ে গেছে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার দুপুর 1:30টার দিকে নগরীর বাকলার মোড়ে জুলফিকার আলীর বাসভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় সব আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসীকে আবারও প্রত্যাশার কথা শোনালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি জানান, বর্তমান ওষুধ কোনো কাজে আসছে না মশা মারতে, তাই 2 সপ্তাহ পর থেকে নতুন ধরনের কীটনাশক ছিটাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, অনেক জায়গায় দিনের বেলাতেও টানাতে হচ্ছে মশারি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে সিটি কর্পোরেশনের মশা নিধন ব্যবস্থা নিয়ে। মশা নিধনে মাঝে মধ্যে ওষুধ স্প্রে করা হলেও তা কাজে আসছে না এমন দাবি করে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, মশার যন্ত্রণায় দিনের বেলায়ও দরজা জানালা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। দিনের বেলা এখানে তো সবার মধ্যে বসতে গেলেই মশায় কামড়ায়। এরা ওই যে বড় বড় বিল্ডিং এর চিপা চাপায় দেয়, কিন্তু আসল ড্রেন টুলেন এই সমস্ত জায়গায় তারা মশা ছিড়ায় না। মশার ওষুধ মারা হয়, তাও মশা যাচ্ছে না, মশার কামড় আমরা খেয়ে যাচ্ছি। সামনে বর্ষা আসতেছে, যেন আমরা সতর্ক থাকি। সিটি কর্পোরেশন যত কাজই করে, কিন্তু আসলে যে ধরনের ওষুধ দেয়, এই ওষুধ আমার মনে হয় না যে মশা নিধন হয়। ওষুধে মশা যাচ্ছে না, আমরা ওই দিনের বেলা মশায় টাঙ্গায় ঘুম যাচ্ছি। এদিকে বারবার আশ্বাসের পরেও মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো পরিকল্পনাই কাজে আসছে না। এ অবস্থায় ঢাকা দক্ষিণের মেয়র জানালেন, একই ধরনের কীটনাশক ব্যবহার করায় মশা ক্রমেই কীটনাশক সহনশীল হয়ে উঠেছে। এ কারণে এখন থেকে নতুন ধরনের কীটনাশক ব্যবহার করার কথা জানান তিনি। কিছুদিন ধরে যদি একটি কীটনাশক ব্যবহৃত হয় তাহলে মশা সেটাতে সহনশীল হয়ে যায়। এজন্য আমরা কীটনাশক পরিবর্তনও করে দিচ্ছি। 2 সপ্তাহ পর থেকেই আমাদের নতুন কীটনাশকটা প্রয়োগ করা হবে, যাতে করে মশকের যে সহনশীলতার একটি তাদের উপাদান রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে নতুন সংযুক্ত খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকার বালু নদী সহ বিভিন্ন খাল পরিদর্শন করে এগুলো শিগগিরই সংস্কারের কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর দেয়া আকাশতরী নাম নিয়ে দেশে এসেছে বিমানের নতুন -8 উড়োজাহাজ, যা ঘন্টায় 400 মাইল গতিতে উড়তে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সন্ধ্যায় উড়োজাহাজটি গ্রহণ করেন বিমান প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, যাত্রী সেবায় সর্বোচ্চ মান ধরে রেখে এমিরেটসের মতো শক্তিশালী বহর তৈরি করতে চায় বাংলাদেশ বিমান। জুবায়ের ফয়সালের রিপোর্ট।
ততক্ষণে সূর্যের আলো নিভে গেছে, কিন্তু ৭,০০০ মাইল দূর থেকে আসার পর ল্যান্ড করেই শাহজালাল বিমানবন্দরের রানওয়ে আলোকিত করে তুলল ডি হ্যাভিল্যান্ডের -8। রেওয়াজ মেনে দুদিক থেকে পানি ছিটিয়ে দেওয়া হলো অভ্যর্থনা। এরপর পার্কিংয়ে এসে থামলো বিমানের বহরে যোগ হওয়া ১৯তম উড়োজাহাজ, প্রধানমন্ত্রী যার নাম দিয়েছেন আকাশতরী। দীর্ঘ পথ, তাই কয়েক দফায় দিতে হয়েছে যাত্রা বিরতি। কানাডা থেকে আসা সুইডিশ পাইলট বলছেন বিমানটিতে যোগ করা হয়েছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। আকারে ছোট কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে -8 অত্যন্ত উঁচু মানের। এটি ঘন্টায় ৪০০ মাইল গতিতে উঠতে পারে। আমরা বেশ কয়েকবার বিরতি দিয়েছি, বারবার যাচাই বাছাই করেছি। এর নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিমানটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। সর্বোচ্চ মানের যাত্রী সেবা নিশ্চিতে কোনো ছাড় নয় উল্লেখ করে তিনি জানান, করোনা পরবর্তী সময়ে ঢল নামবে পর্যটকের, যা কাজে লাগাতে চায় বিমান। অটোমেটিক ডিভাইসের কারণেই এখানে যে নতুন কোভিড যে এগুলোর থেকে সংখ্যামুক্ত থাকতে পারবে যাত্রীরা। বড় বড় বিমান সংস্থা যেগুলো আছে, এমিরাট বলেন বা অন্যান্য, আমরা সেই ধরনের একটা বহরে পরিণত করার চিন্তা ভাবনা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অগ্রসর। বিমান বলছে ৭৪ আসনের আকাশতরী মাত্র ৪ মিনিটেই মুক্ত করতে পারবে উড়োজাহাজের ভেতরের ব্যাকটেরিয়া আর ভাইরাস। বহরে যোগ হচ্ছে নতুন নতুন উড়োজাহাজ, বাড়ছে সক্ষমতা, বাড়বে আয়, এমন প্রত্যাশা করছে বিমান। এমনকি আশেপাশের অনেক দেশই ব্র্যান্ড নিউ উড়োজাহাজের সঙ্গে পরিচিত না হলেও বাংলাদেশের তৈরি হয়েছে সেই সক্ষমতা। এ নিয়ে যাত্রীদের মধ্যে কী ধরনের প্রভাব পড়বে তা এখনই নিশ্চিত নয়। বিমান কি পারবে যাত্রীদের আস্থা অর্জন করে করোনা পরবর্তী সময়ে আরও নতুন নতুন গন্তব্যে পাখা মেলতে? জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের কেনা বোয়িং 77 মডেলের বিমান অত্যাধুনিক, ইঞ্জিনের নির্মাতা প্রতিষ্ঠানও ভিন্ন। তাই এই মডেলের বিমান নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বেসামরিক প্রতিমন্ত্রী মাহবুব আলী। আতঙ্কের কারণ না থাকলেও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রূপলের রিপোর্ট। রেলের ও ইঞ্জিনে চালিত বিমান এরই মধ্যে চলাচল বন্ধ রেখেছে জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। বোয়িং বহরে 777 মডেলের 4টি উড়োজাহাজ আছে বাংলাদেশেরও। তবে এসব উড়োজাহাজ অত্যাধুনিক মডেলের এবং এর ইঞ্জিনও নিরাপদ বলে জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী। আমাদের এগুলো ওই বিমান না, আমাদের জেনারেল এই যে ইঞ্জিনিয়ার্সের সুতরাং মডেলও ভিন্ন। আমাদের বিমানের ক্ষেত্রে তাদের সিদ্ধান্তগুলো প্রযোজ্য। আমাদের যে 777 যে ইঞ্জিনগুলো আমাদের আছে, এগুলো আমাদের প্রযোজ্য। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে বোয়িং এর সিরিজে যে ধরনের ইঞ্জিন ব্যবহার করে সে ধরনের ইঞ্জিনের বিমান 2016-তে একবার জরুরি অবতরণ করতে হয়েছিল, তাই সতর্ক থাকতে হবে। আমাদের দেশে যে 777-300 রয়েছে, এটা সম্পূর্ণ ইঞ্জিন ডিফারেন্ট, যারা জি এভিয়েশনের ইঞ্জিন। অর্থাৎ আমাদের জন্য এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের একটুখানি চেক যদি করার কিছু থাকে চেক করা উচিত, বা কোনো এয়ারওর্দিনেন্স ডাইরেক্টিভ আছে কি না যদি থাকে, বিমান সেটাও সযত্নে দেখতে পারে। সারা বিশ্বে দুর্ঘটনা কবলিত বিমানের একই মডেলের ইঞ্জিন আছে বোয়িং 777-এর 69টিতে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 3 দিন আগে গাজীপুর থেকে মাস্ক পরা এক ব্যক্তি অপহরণ করে রাজধানীর শ্যামপুরে পানির ট্যাঙ্কি থেকে উদ্ধার মৃত শিশুটিকে। এরপর থেকে নিখোঁজ ছিল সে। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে স্বজনরা শিশু নিহাদ ইসলামকে শনাক্ত করেন। তবে কে বা কারা অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঢাকা মেডিকেল প্রতিনিধি হায়দার আলীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। 3 বছরের ছোট্ট নিহাদকে নিয়ে 20 ফেব্রুয়ারি পোশাক শ্রমিক মা নার্গিস এসেছিলেন গাজীপুরের গাছা থানাধীন মমতা সোয়েটার ফ্যাক্টরিতে। সিসিটিভির ফুটেজে দেখা যায় কারখানার গেটের বাইরে দাঁড়িয়েছিল শিশুটি। এ সময় মাস্ক পরা একজন এসে তাকে কোলে তুলে নিয়ে চলে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল শিশুটি। ওই দিন গাজীপুরের গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। মঙ্গলবার রাজধানীর শ্যামপুরে পানির ট্যাঙ্ক থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হলেও তাৎক্ষণিক পরিচয় পায়নি পুলিশ। পরে টেলিভিশনে সংবাদ দেখে ঢাকা মেডিকেলের মর্গে এসে মৃতদেহ শনাক্ত করেন নিহাদের বাবা। আমরা অনেক খোঁজাখুঁজি করে কিছু পাই না, পরে পাশের বাসার ভিডিও ফুটেজ দেখে আমরা বুঝতে পারি যে এটা ছিনতাইকারীরা নিয়ে গেছে। তারপরে আমরা থানায় মামলা করি এবং এলাকা মাইকিং টাইকিং করি এবং প্রচারণা চালাই। সময় টিভির নিউজ দেখে আমরা
এটা জানছি যে শ্যামপুর থানায় উদ্ধার করছে, তারপরে আমরা শ্যামপুর থানায় যোগাযোগ করি গাছা থানা থেকে। হত্যাকারীর বিচার চেয়ে শিশুটির মামা সাদ্দাম হোসেন জানান, এলাকায় তাদের সাথে কারোরই কোনো দ্বন্দ্ব নেই। কি কারণে কারা তাকে অপহরণের পর হত্যা করে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। আমরা কবে পায়া শ্যামপুর থানা আসছি, আসা দেখলাম যে আমাদের এই বাচ্চা, আমরা এই যে ঘুঙ্গুরি চাবি ইটা পাইলাম, তারপরে আমরা সব মিলে গেল, চাবি তালা দিয়ে করলাম। শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানায় শ্যামপুর থানা পুলিশ। আমাদের কাছে যে আলামত ছিল, এই বাচ্চার কোমরে একটা কালো সুতা বাঁধা ছিল, যেটার সাথে একটা ঘন্টি ছিল আর একটা চাবি ছিল। সেই ঘন্টি এবং চাবি সূত্র ধরে আমরা শনাক্ত করতে পেরেছি এবং চাবিটার যে তালাটা ছিল তারা সেই তালাটা নিয়ে আসছে। গাছপা থানায় একটা মামলা হয়েছে, থানার মামলা নম্বর 19, তারিখ হচ্ছে 20/2/2021। শিশুটির অন্ডকোষ ও পায়ুপথে আঘাতের চিহ্ন আছে বলে সুরতহালে উল্লেখ করে পুলিশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এখনও উদ্ধার হয়নি সিরাজগঞ্জ সরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া 23 দিন বয়সী শিশু মাহিম। সিসিটিভির ফুটেজে দেখা যায় বোরকা পরা 2 নারী শিশুটিকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে এই ঘটনা বলে অভিযোগ স্বজনদের। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিসিটিভির ফুটেজে দেখা যায় মঙ্গলবার দুপুর 12:41 বোরকা পরা 2 নারী শিশু মাহিমকে কোলে নিয়ে হাসপাতালের প্রধান গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। ঘটনার প্রায় 28 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি চুরি যাওয়া শিশু মাহিম। 23 দিনের শিশুকে হারিয়ে দিশেহারা মা মঞ্জুয়ারা বেগম অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ শিশু মাহিমের স্বজনদের। তারা আমার সন্তানকে হেফাজতে কেন রাখতে পারলো না? তাদের যদি হাতে না থাকবে তাহলে আমার সন্তানকে এরকম পাওয়া যাবে না কেন? 10 মিনিটের ব্যবধান। আমাদের দাবি, আমরা এই বাচ্চা চাই, যত দ্রুত পারে আমাদের কাছে তুলে থেকে বাচ্চা। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করে দ্রুত শিশুটিকে উদ্ধার করা হবে। তৎপরতা অব্যাহত রেখেছি। আমরা হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং হাসপাতাল সংলগ্ন রাস্তা বা আশপাশে যেসব জায়গায় সিসিটিভি রয়েছে সেখান থেকেও আমরা সিসিটিভি ফুটেজ নিয়েছি এবং তা বিশ্লেষণ করছি এবং প্রযুক্তিগত যত অ্যানালিসিস আছে সেটা আমরা করছি। 23 ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি করা হয় 23 দিনের শিশু মাহিমকে। গত 18 ফেব্রুয়ারি ঠান্ডাজনিত রোগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ক্রসফায়ারে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর পর দীর্ঘ 6 মাস বন্ধ থাকলেও ফের বন্দুকযুদ্ধে গত 2 সপ্তাহে 4 জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে উদ্বেগ প্রকাশ করে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, চুনোপুটিদের বিনা বিচারে মেরে ফেলে সমস্যার সমাধান হবে না, বরং আইন শৃঙ্খলা বাহিনীকে মূল অপরাধীদের আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন তারা। যদিও আইজিপি বলছেন, সরকার বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়েছে সন্ত্রাসীদের দমনের জন্যই। গত বছর 31শে জুলাই কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বন্দুকযুদ্ধে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর থেকে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে গেল 6 মাস, আর কোথাও বিনা বিচারে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। তবে 6 মাস 7 দিন পর এ মাসের 8 তারিখ টেকনাফে বিজিবির হাতে 1 জন ও 23শে ফেব্রুয়ারি র্যাবের হাতে 3 জন ইয়াবা সন্ত্রাসী বন্দুকযুদ্ধে মারা যায়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীদের মূল হোতাদের ধরতে পারে না। তারা বলেন, বন্দুকযুদ্ধ বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। এই অপরাধ তৈরি করার আগেই আপনি যদি প্রিভেন্টিভ মেজার নেন তাহলে তো এত দূর যায় না। ইয়াবা সোসাইটির মধ্যে ঢুকছে, শুধু ইয়াবা বহন করছে যে বা ইয়াবা সেবন করছে, তাকেই আপনি যদি টার্গেট করেন তাহলে তো ইয়াবা বন্ধ হবে না। আপনার বর্ডারকে নিয়ে চিন্তা করতে হবে। ড্রাগ ডিলার যারা আছে খুবই পাওয়ারফুল, তাদেরকে কতজনকে আমরা ক্রসফায়ার দিতে দেখছি, কিংবা তাদেরকে কতজনকে আমরা আইনের আওতায় আনতে দেখছি। সুশাসনটা কিন্তু নিশ্চিত না করা গেলে সাধারণ মানুষের কাছে এই উন্নয়নের কিন্তু বাণী আসলে পরিপূর্ণভাবে পৌঁছাবে না। সেই জন্য আমি বলি, পুলিশ, কোর্ট, প্রিজন, প্রসিকিউশন এগুলোর মধ্য দিয়েই আসলে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আমরা যদি সেই জায়গায় স্বপ্ন না দেখতে পারি তাহলে আমাদেরকে এই স্টিগমা নিয়ে কিন্তু আমাদের বাঁচতে হবে। আমরা কেউই এটা চাই না। হঠাৎ করে আবারও বন্দুকযুদ্ধ শুরুর বিষয়ে পুলিশ প্রধান বলছেন, এটি ঘোষণা দিয়ে শুরু বা শেষ করার বিষয় নয়। অস্ত্র দেয়াই হয়েছে সন্ত্রাস দমন ও বাহিনীর সদস্যদের জীবন রক্ষায়। যেখানে আর্মড গ্যাং আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে,
আমরা অবশ্যই যে সরকারি অস্ত্র মধ্যে দেওয়া হয়েছে এদেরকে প্রতিহত করার জন্য সেটাকে ব্যবহার করব, ঠিক আছে, যেখানে যখন প্রয়োজন হবে। সেটা হলো প্রয়োজন নিরিখে নির্ভর করে, এটা ব্যবহার করব। আমাদেরকে গভর্নমেন্ট অস্ত্র দিয়েছে লাঠি হিসেবে ব্যবহার করার জন্য না, লাঠি একরকম আর এই যে লিথাল উইপেন ইজ ডিফারেন্ট। যদি আমাদেরকে গভর্নমেন্ট শুধুমাত্র লাঠি দেয়, শুধু লাঠি ব্যবহার করব, আর যদি গভর্নমেন্ট দিয়েছে আমাদের লিথাল উইপেন কী জন্য? টু সেভ ইয়োর লাইফ। 2018 সালের মে মাসে আইনশৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযান শুরুর পর এ পর্যন্ত শুধু কক্সবাজার জেলাতেই মারা গেছে 279 জন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, খুলনায় খাল দখল মুক্তের দাবিতে অনড় রূপসার চাষিরা। চাষাবাদ ব্যাহত হওয়ায় দুশ্চিন্তা, বিভিন্ন দপ্তরে চিঠি দিলেও আটকে আছে খনন। পাউবোর ভূমিকা নিয়ে ক্ষোভ। টিকার ঘাটতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ফেব্রুয়ারি এবং মার্চের টিকা আগে হাতে পাওয়ায় ভুল বুঝাবুঝি হয়েছে। এখানে ঘাটতির কোনো প্রশ্নই নেই। জানুয়ারির শেষ সপ্তাহে দেশে এসে পৌঁছায় করোনার প্রথম টিকা। সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে, যা চলে আসে জানুয়ারির মধ্যেই। মার্চের মধ্যে আসার কথা রয়েছে আরও 1 কোটি ডোজ, যার 20 লাখ ডোজ 22 ফেব্রুয়ারি দেশে পৌঁছায়। নিজেদের মধ্যে কথা কম বলে পরদিনই স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ঘাটতি রয়েছে 30 লাখ ডোজের। সরবরাহকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটকে চাপ দেয়া হচ্ছে বলেও জানান তিনি। অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, এখানকার যারা সাপ্লায়ার তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি। আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকোর কাছে প্রশ্ন ছিল, চুক্তি অনুযায়ী ঘাটতি কোথায়? হঠাৎ করে যখন ক্রাইসিসটা দেখা দিল, যে অনিশ্চয়তা, যে এক্সপোর্ট করতে দিবে না, আসতে পারবে না, তখন আমরা তাড়াহুড়া করে ফেব্রুয়ারির শেষে 25 তারিখে এটা নিয়ে আসি। আসলে সেই জন্যই যেটা আসলে ফেব্রুয়ারিতে আসার কথা জানুয়ারির শেষে নিয়ে আসছি, এবং এর জন্যই বোধহয় এই কনফিউশনটা। মানে এটা যদি 1 সপ্তাহ বা 5 দিন পরে আনতাম তাহলে আজকে এই কনফিউশনটা থাকতো না। এবং ইনফ্যাক্ট ফেব্রুয়ারিতে পাওয়ার কথা 50 লাখ, মার্চে পাওয়ার কথা 50 লাখ। তো আমরা তো 50 এবং 20-70 অলরেডি ফেব্রুয়ারিতেই পেয়ে গিয়েছি। আর মন্ত্রী যেটা বলছেন যে তাদেরকে প্রেসার দেয়া হবে, প্রশ্নই ওঠে না। আগামী জুলাই মাসের মধ্যেই চুক্তির 3 কোটি ডোজ টিকা বাংলাদেশ পাবে বলেও জানিয়েছে বেক্সিমকো। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাড়িতে শুয়ে বসে তোলেন বেতনের টাকা, যদিও খাতা কলমে রেলের নিরাপত্তা দিচ্ছেন তারা। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগে ঘটছে এমন তুঘলকি কাণ্ড, যা রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে ভগবান ডিউটি নামে পরিচিত। অভিযোগ রয়েছে, বড় বাবুদের ম্যানেজ করে সারা দেশে এভাবেই বেতন তুলছেন 3 শতাধিক আরএনবি সদস্য। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে সংশ্লিষ্টদের কেউ কথা বলতে রাজি হননি। নাজমু সালেহির রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁওয়ের নান্নু মিয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির অস্ত্র শাখার একজন সিপাহী। 22 ফেব্রুয়ারি নান্নু মিয়ার বাড়িতে যায় সময় সংবাদ। ওই দিন তার ঢাকার কমলাপুর রেল স্টেশনে দায়িত্ব পালনের কথা, কিন্তু তাকে পাওয়া গেল বাড়িতেই। সে খাতার লিখিত অনুযায়ী আজকে আপনার কমলাপুরে থাকার কথা। থাকার কথা তো নাই, আমার তো অসুখ দেখে আমি দেখতে পারতেছি না। অনেকদিন ধরে বাড়িতেই থাকেন নান্নু মিয়া, কিন্তু খাতা কলমে দায়িত্ব পালন করছেন ঢাকাতে। নিয়মিত বেতনও তোলেন। জানান, ইনচার্জকে ম্যানেজ করে ঢাকায় তার বদলে দায়িত্ব পালন করেন ছেলে নাজিম উদ্দিন। ধরুন আমার ডিউটি যখন এরা পড়ে না, তখন আমার ছেলে করে, তারটাও করে, আমারটাও করে। গাজীপুরের কাপাসিয়ার মোবারক হোসেন, তিনিও অস্ত্র শাখার সিপাহী। তথ্য বলছে বছরে 6 মাসই বাসায় থাকেন তিনি। এমন তথ্যের সত্যতা জানতে গাজীপুরে তার বাসায় গেলে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মোবারক। ওনার বাড়ি আমরা একসাথে কাজ করতেছিলাম, আমার কাছ থেকে চলে গেছে। ফোনে যোগাযোগ করা হলে বাড়িতে থাকার কথা স্বীকার করেন তিনি। আপনি আমার সাথে জাস্ট 2 মিনিট একটু কথা বলে চলে যান। আচ্ছা, সমস্যা নেই, আপনি ঢাকা যান, আমি ঢাকা গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। প্রতিবেশীরা বলছেন, গত কয়েক মাস ধরে মোবারককে বাড়িতেই দেখছেন তারা। এক নাগাড়ে কতদিন ধরে বাসায় দেখছেন? ও মাস 2 কইব। এমনিতে 1-1.5 মাস বা 2 মাস যাব দেখছি বাড়িতেই থাকে, যায় না, বাড়িতে দেখছি কাজ টাজ করে। প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা ঘুষের বিনিময়ে সিপাহী আর হাবিলদারদের এই অনিয়মের ব্যবস্থা করে দেন ইনচার্জরা। শুধু কমলাপুরে আছেন এমন অন্তত 40 জন। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কমলাপুর অস্ত্র শাখার ইনচার্জ জিহাদুল ইসলাম।
সিআইকে তারা টাকা দিয়ে ম্যানেজ করে আমি আপনার সাথে কথা বলবো ভাবছেন আপনি ওই শুনেন না, তাহলে আপনি টাকা পয়সা নেন না, আমি আপনার এই ব্যাপারে আমি কোনো দিব না, কথা বলুন, এইভাবে কথা বললে অফিস করানো। এসব অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা কমান্ড্যান্ট। প্যান অ্যান্ড পেপারে চার্জশিট দেবে, চার্জশিটের পরে তার বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া হবে। সারা দেশে 2700 আরএনবি সদস্যের মধ্যে বছর ধরে এমন ডিউটিতে থাকেন অন্তত 300 জন, নিজেরাই যার নাম দিয়েছেন ভগবান ডিউটি। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষের লোগো ও প্রধানমন্ত্রীর বাণী ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার জাল বিছিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করাই ছিল ইকবালের কাজ। 40,000 ব্যবসায়ীকে চিঠি দিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেয়া ও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ ব্যবস্থা করে দেওয়ার মতো মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেন তিনি। ইকবাল 30 বছর ধরে প্রতারণা করে আসছিল বলে দাবি করেছে পুলিশ। আপাদমস্তক একজন কেতাদুরস্ত মানুষ, তবে জাহিদুর রহমান ইকবাল একজন ভণ্ড প্রতারক। তাকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে। সঙ্গে পাওয়া যায় প্রতারণার কাজে ব্যবহৃত প্রায় 300 সিল, 500-র মতো চিঠি, কম্পিউটার, ল্যাপটপ ও একটি প্রাইভেট কার সহ নানা সরঞ্জামাদি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, সরকারের একটি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন জাহিদুর রহমান ইকবাল। এরপর কাজ না হলেও প্রতারণার মাধ্যমে কনসালটেন্সি ফি বাবদ প্রায় 2.5 লাখ টাকা ফেরত চাইলে নানাভাবে হুমকি দেওয়া হয় ভুক্তভোগীকে। পরে পুলিশের শরণাপন্ন হন তিনি। মূল টার্গেট হচ্ছে যে যাদের কাছে টাকা থাকে, যেমন ব্যাংক যারা রিটায়ার করে, সরকারি পার্সন, দেখা গেছে মাছের গেটটা বন্ধক রাখে বা বিক্রি করে বড় করার জন্য তাকে ইনভেস্ট করে, দেখা গেছে সে নিঃস্ব হয়ে যেতেছে, এরকম অহরহ আছে। পুলিশ জানায় প্রায় 30 বছর ধরে ইকবাল সরকারের বিভিন্ন প্রকল্প কিংবা ব্যাংকের ঋণ সুবিধা, এমনকি ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করতেন। এখন পর্যন্ত প্রায় 40,000 মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। কাউকে ব্যাংক বানাই দিবেন, কাউকে সে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেবে, কাউকে সে মেডিকেল কলেজ বানিয়ে দিবেন। এইভাবে মুজিব শতবর্ষের লঘু ব্যবহার, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী সম্মিলিত চিঠি ছেড়ে অলরেডি 40,000 লোকের কাছ থেকে, অনেকের কাছ থেকে সে টাকা নিয়েছেন। প্রায় 30 বছর ধরে এই ঢাকা শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন বড় ব্যবসায়ী শত লোকের কাছ থেকে এরকম প্রতারণা করে টাকা নিয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে আরও তদন্ত করতে তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে বলে জানায় পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগের টাকা 30 মাসে দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছিল একটি আবাসন কোম্পানি। গেল 1.5 বছরে 5 শতাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। চক্রের 9 জনকে গ্রেফতার করেছে সিআইডি। প্রতি লাখ বিনিয়োগে মাসে লাভ 6,300 টাকা। লাভের আশায় কথিত এসএস আবাসন কোম্পানিতে 4 লাখ টাকা বিনিয়োগ করেন অবসরপ্রাপ্ত লেন্স কর্পোরাল আয়ুব হোসেন। 17 তারিখে আমি এমডির বইয়ের নামে সোনালী ব্যাংকে অনলাইনে টাকা দিচ্ছি 4 লাখ। বললো এগুলো আপনার সব ডকুমেন্ট, আপনি এগুলো নেন, 1 লাখে আপনি 6,300 টাকা পাবেন, 33 কিস্তিতে শোধ হয়ে যাবে। কয়েকজনের অভিযোগের পর তদন্ত শুরু করে সিআইডি। আবাসন কোম্পানির আড়ালে প্রতারণার অভিযোগে 9 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর আবাসিক এলাকায় রিয়েল এস্টেট ব্যবসার কথা বলে অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দিত। এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। প্রথমে দেখায় যে তাদের প্লট আছে এটা পূর্বাঞ্চল এলাকায়, তো এটা দেখে মানুষ আসে, পরে তাদের এই লোভনীয় প্রস্তাব দেওয়া হয় যে 30 মাসে টাকা দ্বিগুণ হবে। এখানে যারা বিনিয়োগ করেছে যে প্রায় 5 শতাধিক হবে। উল্লেখযোগ্য সংখ্যক সদস্য যারা এখানে বিনিয়োগ করেছে তাদের হচ্ছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী সদস্য। গেল 1.5 বছরে 6 থেকে 7 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। মাসে প্রতি লাখে 6,300 টাকা লাভ পাওয়া যাবে, তো সেই লোভে পড়ে সেখানে শত শত লোক বিনিয়োগ করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে এর পরিমাণ 6-7 কোটি টাকা হবে, তো এটা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। চক্রের মূল হোতা এখনো পলাতক। এখন পর্যন্ত সিআইডির তদন্তে ওই কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন দেশে অবৈধ হলেও একে কেন্দ্র করে গড়ে উঠছে অসাধু চক্র। মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং দুবাই থেকে বিটকয়েন কিনে তা বাংলাদেশের বাজারে বিক্রি করার তথ্য পেয়েছে গোয়েন্দারা। সম্প্রতি একজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এই অবৈধ ট্রানজ্যাকশন চক্রটি গেল কয়েক বছর ধরে বিটকয়েনের লেনদেন করে আসছিল। আটককৃতের কাছ থেকে পাওয়া বিটকয়েন ক্রয়কারীর তালিকায় আছে ব্যবসায়ী সহ রাজনীতিবিদের নাম। বুলবুল রেজার রিপোর্ট।
বিটকয়েন, যা এক ধরনের ডিজিটাল মুদ্রা। এই মুদ্রার অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। নোয়াখালীর মাহমুদুর রহমান জুয়েল একসময় ছিলেন মালয়েশিয়ায়। বিটকয়েন সম্পর্কে জানাশোনা সেখান থেকেই। বাংলাদেশে এসে গড়ে তোলেন একটি চক্র, শুরু করেন অবৈধ ব্যবসা। সম্প্রতি তাকে রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং দুবাই থেকে বিটকয়েন কিনে তা বাংলাদেশের বাজারে বিক্রি করতেন জুয়েল। তার এই চক্রে রয়েছে আরও অন্তত 4 জন। 2016 থেকে বাংলাদেশে নিষিদ্ধ বিটকয়েনের ব্যবসা করে আসছিল চক্রটি। তাদের কাছ থেকে বিটকয়েন ক্রয়কারীদের তালিকায় আছেন ব্যবসায়ী সহ রাজনীতিবিদরাও। আমরা তার কাছ থেকে 2টা অ্যাকাউন্টও পেয়েছি, যে অ্যাকাউন্ট দুটোর মাধ্যমে সে বিটকয়েনের ট্রানজ্যাকশনগুলো করতো। প্রাথমিকভাবে যেটা বলেছে যে সে এ পর্যন্ত রিসেন্ট পাস্ট টাইমে সে $21,000 একটা ট্রানজ্যাকশন সে করেছে। ব্লকচেন, বিনেন্স লাইট, কয়েনবেস সহ বেশ কিছু অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিটকয়েনের লেনদেন করে থাকেন তারা। অন্তর পর্যায়ে আমরা বলতে পারবো যে সে কি কখনো মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল কিনা বা এই মানি লন্ডার করেছে কিনা। অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোঁজে নেমেছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দিনভর আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা হবে নির্ধারিত রুটিনেই, তবে পরীক্ষা হলেও ছাত্রাবাস খুলবে না। শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই আন্দোলন প্রত্যাহার করে নীলক্ষেত মোড় থেকে সরে যান শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। 2 দিনের আন্দোলনের মুখে স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হওয়ায় এভাবেই আনন্দ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান আন্দোলনকারীরা। আমাদের পরীক্ষা নেওয়া হবে, এই কারণে আমরা আজকের মতো আমাদের আন্দোলন প্রত্যাখ্যান করেছি। আমরা খুশি, আমাদের 4th ইয়ারের পরীক্ষা আগামী 7 তারিখে হবে। যে মানববন্ধন করছিলাম সেটা প্রত্যাহার করলাম। চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাতে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে সেখানে ফের অবস্থান নেন তারা। তুলে ধরেন আন্দোলনের যৌক্তিক দাবিও। সমস্যা সমাধানে দুপুরে শিক্ষামন্ত্রীর সাথে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠক হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের অধ্যক্ষদের। বিকেলে আসে সিদ্ধান্ত। স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা নেয়ার কথা জানানো হয়, তবে পরীক্ষা চলাকালীন ছাত্রাবাস খোলা হবে না। 7 কলেজের যে চলমান এবং ঘোষিত পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলো পরীক্ষার্থীরা হোস্টেলে না ওঠার শর্তে তারা এই পরীক্ষাগুলো তাদের চলমান থাকবে এবং পরীক্ষাগুলো দিতে পারবে, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে পুরোদিন নীলক্ষেত মোড়ে যান চলাচল বন্ধ থাকার প্রভাব পড়ে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে। তীব্র যানজটে ভোগান্তির সৃষ্টি হয়। পরে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ত্রিপক্ষীয় বৈঠকে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস পেয়ে আন্দোলনের সমাপ্তি টেনেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ফজলুল হক রাজীব। এর আগে 2 ঘণ্টা স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে 16 ফেব্রুয়ারি 2 শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বাজেট করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। করোনা পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বুধবার ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, বেশ কিছু প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দূর করতে উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী অর্থ বছরের বাজেট হবে বিনিয়োগ বান্ধব। বিদেশি বিনিয়োগের বাধা দূর করতে আমরা কাজ শুরু করেছি এবং তা অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে সম্ভাবনা ও করণীয় ঠিক করতে ব্যবসায়ীদের সাথে সরকার সমন্বিতভাবে কাজ করবে। করের উচ্চহার নিয়ে আপনাদের সাথে আমিও একমত, তবে আমাদের কর জিডিপি অনুপাত না বাড়লে কর হারে ছাড় দেয়া এনবিআর এর জন্যও কঠিন। বৈশ্বিক করোনার আগ্রাসনে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর গতি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। 2020-21 অর্থ বছরের প্রথমার্ধে দেশে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 37.59% বা $3.54 বিলিয়ন।
সরকারের প্রণোদনা আর রেমিটেন্স যোদ্ধাদের দেশপ্রেম বৈদেশিক মুদ্রা রিজার্ভে এমন গতি এনেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন দিগেন সিংহ। ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো অব্যাহত রাখায় 2020 সালের 30 ডিসেম্বর শেষে দেশে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জিত হয়। বছর শেষে রিজার্ভ 43.17 বিলিয়ন ডলারে উন্নীত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে 2020-2021 অর্থ বছরে জুলাই ডিসেম্বর মাসে রেমিটেন্স এসেছে 12.94 বিলিয়ন ডলার, যা গত অর্থ বছরের একই মাসে 9.41 বিলিয়ন ডলার ছিল। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 2 বিলিয়ন ডলার। প্রথম ধাপের লকডাউনের পর প্রবাসীরা করোনায় স্বজনদের অসুবিধার কথা বিবেচনায় এনে দ্রুত রেমিটেন্স পাঠানোয় এমন রেকর্ড সৃষ্টি হয়েছে। আমাদের আত্মীয়স্বজনরা সবসময় অল টাইম রেমিটেন্স পাঠাচ্ছেন, করোনার সময়ও পাঠিয়েছেন। 4-5 মাস বাদে থেকে আমাদের পাঠানো আরম্ভ হয়েছে, এরপরে আর বন্ধ হয়নি, বছরই পাঠাচ্ছেন। প্রণোদনার কারণে যারা দেশের বাহিরে আছেন তারা কিন্তু ওনাদের সর্বশেষ যে উপার্জন সেটাও দেশে বৈধ উপায়ে পাঠানোর তাগিদ দেখিয়েছেন এবং এর ফলাফল বিগত বছরের শেষ 4 মাসে আমরা দেখেছি। প্রণোদনার হার আরও বাড়ানোর কথা বলছেন ব্যাংকাররা, আর ব্যবসায়ী নেতাদের দাবি দেশে আটকা পড়া রেমিটেন্স যোদ্ধাদের পাঠানোর ব্যবস্থা নিলে আরও বাড়বে। এই ফরেন রেমিটেন্স আমাদের দেশে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এবং সেইটাকে যে আরও যাকে আর বাড়ানো যায় সেই লক্ষ্যে সরকার যে 2% প্রণোদনা দিয়েছে। যেহেতু 2% ইনসেন্টিভ, এটা কিন্তু প্রবাসীদেরকে যথেষ্ট উৎসাহিত করেছে। পাশাপাশি দেশের জন্য যে তাদের দায়িত্ব বা দেশের যে টান, রেমিটেন্স যোদ্ধারা এটাই মনে করেছেন। 2019 সালের 1 জুলাই থেকে রেমিটেন্সের বিপরীতে সরকার 2% প্রণোদনা দেয়া শুরু করে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ভোরের সময় আরও থাকছে, দেশের বাজারে পড়ে গেছে ছোলার দাম, 1 সপ্তাহে কেজি প্রতি কমেছে 5 টাকা। বুকিং রেট অর্ধেকে নেমে আসায় অতিরিক্ত আমদানির কারণ বলছেন ব্যবসায়ীরা। উন্নত জীবনের আশায় বিদেশ পাড়ি দিয়েও লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন 7 প্রবাসী বাংলাদেশি। প্রিয়জনের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরেন স্বজনরা। এদিকে অর্থনৈতিক মন্দার কারণে একই বিমানে লিবিয়া থেকে দেশে ফিরেছেন 148 জন। প্রিয়জনের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছেন স্বজনরা। বুধবার সকাল 9:30টায় বিশেষ বিমানে লিবিয়া থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় 7 প্রবাসী বাংলাদেশির মরদেহ। স্বজনরা জানান, এদের মধ্যে কেউ মারা গেছেন দুর্ঘটনায়, কেউ মারা গেছেন অসুস্থতায়। মৃত্যুর আগে তারা লিবিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। আমার ছেলে 1 বছর ধরে গেছে, মনে করেন অসুস্থ ছিল, ওই জায়গায় যাই কাজ কাম যেমন করা পারে নাই। তারপরে ওই যে 1.5 মাস আগে আর কি খবর পাইছি মারা গেছে অ্যাক্সিডেন্টে। হঠাৎ করে একদিন মনে করেন তার বুকে ব্যথা হওয়ার মনে করেন যে সেই আবার কল দিয়েছে যে আমার বুকে ব্যথা হয়েছে, তুমি আসো। হসপিটাল নিচে নেওয়ার পরে সাথে সাথে পরে মৃত্যু ঘোষণা করছে। একই বিমানে দেশে ফেরেন 148 জন বাংলাদেশি। তারা জানান, লিবিয়ায় অর্থনৈতিক মন্দার কারণেই দেশে ফিরে এসেছেন তারা। যাত্রীরা জানান, বিনা খরচে দেশে ফিরে আসতে তাদের সব ধরনের সহযোগিতা করেছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশন। ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই ভিজিট ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশ্যে লিবিয়া গিয়েছিলেন। এখনো দেশে সরকার নাই, মানুষের কাছে টাকা পয়সা নেই, কাজ কাম করলেও পোষায় না। আমরা বিনা খরচে আসছি, এখানে যে আইএম সংস্থা থেকে এখান থেকে সম্পূর্ণ বিনা টিকিটে মানে ওনারা সবকিছু করে দেয়। 6 বছর ধরে আছি ওই জায়গায়, 6 বছর ধরে একবারে পরিস্থিতি খারাপ, আমরা কাজ কাম করতে পারি না, পরিস্থিতি খারাপ। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে অর্থনৈতিক আর রাজনৈতিক নানা টানাপোড়েনে বিপর্যস্ত লিবিয়ার অর্থনীতি। ডলারের বিপরীতে কম দেশটির মুদ্রা লিবিয়ান দিনারের মান। বাংলাদেশি মুদ্রার সাথেও পার্থক্য মাত্র 19 টাকার। প্রবাসীদের কাজের সুযোগও কম, জ্বালানি রফতানি নির্ভর এ দেশে। তাই তো উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখে লিবিয়া যাওয়া অনেক প্রবাসী ফিরে আসছেন বাংলাদেশে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে নবনির্বাচিত মেয়র ও প্রধান নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার সকালে নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা করা হয়। এ সময় নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচনের দাবি জানান শাহাদাত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট।
27 জানুয়ারি ইভিএমে ভোট হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের। পরের ভোট কারচুপির অভিযোগ তুলেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এমন বাস্তবতায় নির্বাচনের 28 দিন পর বুধবার সকালে নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খায়রুল আমিনের আদালতে এ মামলা করেন বিএনপির প্রার্থী। মামলার এজাহারে 5% ভোটকে 22% দেখানো, ইভিএমের প্রিন্টেড কপি না দেয়া, ভোট কারচুপি সহ নানা অনিয়ম তুলে ধরা হয়। এ সময় নির্বাচনের ফলাফল বাতিল করে আরেকটি নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচন দেওয়ার দাবিও জানান শাহাদাত। 98% ইভিএম মেশিনের কোনো প্রিন্টেড কপি দেওয়া হয় নাই। হাতে লিখে 5%-এর ভোটকে 22.5% করা হয়েছে এবং এই প্রিন্টেড কপি যদি বের হতো তাহলে ভোটের আসল পার্সেন্টেজ এবং ওইখানে ভোট কি পড়েছে সেটা আমরা দেখতে পেতাম। মামলায় চট্টগ্রামের মেয়র রাজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা সহ 9 জনকে আসামি করা হয়। তথাকথিত ইলেকশন মেয়র না, যত ক্যান্ডিডেট সেখানে আছে সবাইকে বিবাদী করতে হবে। ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি তাদেরকে করতে হবে, সেজন্য করা হয়েছে। গত 27 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাজাউল করিম চৌধুরী 3,69,000 ভোট পেয়ে জয়ী হন, আর বিএনপির প্রার্থী পান 52,000-এর কিছু বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের জায়গা অবৈধভাবে দখল করে যারা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। কেউ যদি কোনো ধরনের ঠিকানা না থাকে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাদেরকে ঠিকানা দিবেন, কিন্তু অবৈধভাবে যারা দখল করে থাকবে তাদেরকে আমরা উচ্ছেদ করব। এবং শুধু তাই নয়, আপনার যারা এতদিন যাবত এগুলো দখল করে রেখে ফায়দা লুটেছে তাদেরও তালিকা আমরা তৈরি করছি। আমরা সময় সাপেক্ষে সময় নিয়ে আমরা সেই সকল চিহ্নিত অপরাধীদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। গাইবান্ধায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। গুরুতর আহত 3 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাতে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় আহতদের হাসপাতালে নিতে আসা অ্যাম্বুলেন্সেও ভাঙচুর চালানো হয়। এলাকাবাসী জানান, ব্রহ্মপুত্র নদে মাছ ধরা, বালু উত্তোলন সহ বিভিন্ন বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ ও সাবেক ইউপি সদস্য দাবির উদ্দিনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এদিন সন্ধ্যায় আব্দুল হামিদের ভাই হিরু মিয়া দাবির উদ্দিনের ভাতিজার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধরও করা হয় তাকে। এ নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত অপর 5 জনকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের প্রতিপক্ষ যারা আজকে আমার ভাইদেরকে মারছে তারা প্রায় আমাদের ওই বালুর ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবি করে, বালুর ব্যবসা করতে দিবে না, বালুর ব্যবসায় তারা একটা শেয়ার চায়। আমার 7 জন ইন্দুরি আর 2টা ভাই অর্থপড়া সম্ভবত বাঁচবে না ভাই, আমরা বিচার চাই। মারামারি নিয়ে 5 জন ব্যক্তি সদর হাসপাতালে আসেন। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি 2 জনের অবস্থা মোটামুটি স্টেবল। জলাবদ্ধতা নিরসনে আন্দোলনে নেমেছেন খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের প্রান্তিক চাষিরা। শিয়ালিখাল দখল ও বন্ধের কারণে চাষাবাদ সম্ভব হচ্ছে না। এতে আর্থিক লোকসানের মুখে পড়ছেন চাষিরা। তাদের দাবি, বারবার পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি করেও খাল খননে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ সময় সংবাদে এ বিষয়ে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করলেও সমস্যা সমাধানে কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। খুলনা রূপসা উপজেলা মূলত কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল। এখানকার কৃষকরা ধান ও রবি শস্য উৎপাদন করা ছাড়াও একই জমিতে মাছ চাষ করে থাকেন। কিন্তু উপজেলার ঘাটভোগ ইউনিয়নে গত কয়েক বছর যাবৎ 3 কিলোমিটার শিয়ালি খাল অবৈধ দখল হয়ে যাওয়ায় চাষাবাদের সমস্যা হচ্ছে। বিশেষ করে চলতি বছর শুষ্ক মৌসুমের শুরুতেই চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানি সংকট প্রকট আকার ধারণ করেছে। আবার বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা। এতে কৃষকদের পক্ষে কোনো ফসলই সঠিকভাবে ফলানো সম্ভব হচ্ছে না। ব্যাংক থেকে ঋণ নিয়ে
চাষাবাদ করায় লোকসানে অনেকে পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন। পুরো খালের উপরে এরা অবৈধভাবে স্থাপনা করে ব্যবসা বাণিজ্যের জন্য নিজেকে আখের গোছানোর জন্য প্রতিষ্ঠান গড়ে গড়ে তুলিছে। শুকনো মৌসুমে পানি থাকে না, আর বর্ষা মৌসুমে এই জায়গায় আমরা জলে ডুবে থাকি, নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকে না। মাছ চাষি, ধান চাষি, মোটামুটি যত চাষের কথা বলতেছেন এই খালের পরে নির্ভর করে। খাল খনন না হলে সরকারি দিনাও দিতে পারবো না, আমার সেখানে মাছ হয় না, বাকি তুলে সব নষ্ট হয়ে গেছে। গরিব দুঃখী মানুষ ঋণ দিনার কারণে অনেকে রাত্রে পলায় বেড়ায়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, কয়েকবারই পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলেও বিষয়টি সমাধান হয়নি। তবে সময় সংবাদে কৃষকদের আন্দোলনের খবর প্রচারিত হওয়ার পর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের যে বাগেরহাট থেকে এক্সেন আসছিল, এসে সে সরজমিনে পরিদর্শন করে গেছেন এবং আমাদের একটা আশ্বাস দিচ্ছেন যে অতি দ্রুত আমরা যেভাবে এই খাল খনন করব। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় কর্মকর্তা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। যারা এখন অবৈধ দখল করে রাখছে, মনে করছে যে আমরা এরা স্থায়ীভাবে, এটা কোনোদিনও তাদের স্থায়ী নিবাস হবে না, তারা সবাই বিচ্ছেদ পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা যদি কোনো জড়িত থাকেন, সেখানে তার বিভাগীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। রূপসা উপজেলার ঘাটবগ ইউনিয়নের প্রায় 95% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। স্বেচ্ছাশ্রমে নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত হয়েছে 400 ফুট কাঠের সেতু। এতে নদী পারাপারের দুর্ভোগ কিছুটা হলেও কমেছে 2 ইউনিয়নের 22টি গ্রামের মানুষের। তবে স্থায়ীভাবে পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। আশিকুর রহমান পিয়ালের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 1.5 মাস ধরে শত শত মানুষের অক্লান্ত পরিশ্রমে আড়িয়াল খাঁ নদীর উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই কাঠের সেতুটি। নরসিংদীর চর, আড়িয়ালি ও আমিরগঞ্জ ইউনিয়নের অন্তত 22টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত এ পথে। সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হতো এসব এলাকার মানুষকে। 400 ফুট দৈর্ঘ্যে ও 6 ফুট প্রস্থের এই সেতু কমিয়েছে নিত্যদিনের সেই ভোগান্তি। কাঠের এই সেতু দিয়ে চলাচল করছে মোটর সাইকেল, রিক্সা ও ইজি বাইক। এলাকাবাসী এত সুন্দর একটা ব্রিজ তৈরি করেছে, এর মাধ্যমে 2টা ইউনিয়নের যোগসূত্র হয়েছে। যতটুকু উপকার হয়েছে এটা বইলা মানে শেষ করা যাবে না। স্কুল যেতে পারতেছে, ছেলেমেয়েরা সুন্দরভাবে আসা যাওয়া করতে পারতেছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বারবার আশাহত হয়ে দুপারের মানুষ সিদ্ধান্ত নেন চাঁদা দিয়ে নির্মাণ করবেন কাঠের সেতু। দুই পাশে নির্মাণ করা হয়েছে 50 ফুট মাটির সড়কও। কষ্ট দেখা আমরা কিছু যুব সমাজের কিছু লোক সামনে এগিয়ে আসছি, নিজেদের পকেট থেকে টাকা দিয়ে, প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে আমরা এই 400 ফুট রাস্তাটি, ব্রিজটি করতে সক্ষম। আমরা যে ব্রিজটা তৈরি করছি অতি সত্তর যেন আমাদের এই ব্রিজটা পাকাকরণের ব্যবস্থা করে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে পাকা সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাশের অপেক্ষায় রয়েছে। অ্যাবভ 100 মিটার একটা প্রকল্পে ঢুকানো আছে এবং সেই প্রকল্পটা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। চূড়ান্ত হয়ে গেলেই আমরা কাজ বাস্তবায়নে যাব। কাঠের এই সেতু তৈরিতে ব্যয় হয়েছে 10 লাখ টাকা, আর এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় 15,000 মানুষ। সময় সংবাদ, নরসিংদী। নীলফামারীর সৈয়দপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বুধবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের কাছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন সহ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থীরাও। বসে নেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও। 28 ফেব্রুয়ারি ইভিএমে হবে সৈয়দপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহান হত্যা মামলা তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। মামলা হাতে পাওয়ার পর বুধবার সকালে জেলা পিবিআই বিশেষ পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলেন। পরে কোম্পানিগঞ্জ থানা থেকে কিছু আলামত সংগ্রহ করেন পিবিআই। গত 19 ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানিগঞ্জে চাপরাশির হাট পূর্ব বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি বুরহান উদ্দিন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কুমিল্লায় ছাত্রলীগ নেতা দেলোয়ার হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে নগরীর শামবক্সি এলাকায় এ মানববন্ধন হয়। এতে
ব্যানার, ফেস্টুন সহ শত শত মানুষ অংশ নেন। এ সময় কুমিল্লা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 2018 সালের 26 নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা দেলোয়ারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত রেজাউল ও কাউসার সহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন নিহতের বড় ভাই। এ ঘটনায় আনোয়ার নামে একজনকে গ্রেফতার করা হয়। সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। বুধবার দুপুরে 2 স্কুল ছাত্র সহ বেশ কয়েকজন শ্রমিক সদর উপজেলার ডুমুর এলাকায় কাজ করতে যাচ্ছিলেন। তারা ডুমুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে ইট ভাঙা মেশিনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 9ম শ্রেণীর ছাত্র মেহেদি নিহত হয়। আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে 8ম শ্রেণীর আরেক ছাত্র নাইম মারা যায়। এদিন সকালে ভৈরবের ন্যালমোড় এলাকায় অফিসের সামনে মোটরসাইকেলে বসে সহকর্মীর জন্য অপেক্ষা করছিলেন এক ব্যক্তি। হঠাৎ পেছন থেকে কয়লাবাহী একটি ট্রাক মোটরসাইকেল সহ তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায়, তেরোখাদা উপজেলার অর্জুনা বলধনা এলাকায় জমি নিয়ে আপন মামা সোহরাব শেখের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল বাবর শেখের। এরই জেরে বুধবার বিকেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও দা দিয়ে কুপিয়ে বাবর শেখ এবং তার 2 ভাই শাখায়েত শেখ ও আজিজুল শেখকে জখম করে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে তেরোখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাবরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নোয়াখালীতে গুলিবিদ্ধ এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে বেগমগঞ্জ উপজেলার মোল্লাপুর গ্রামের যুবক ওমর ফারুকের ঘরে ঢুকে স্থানীয় সন্ত্রাসী কালাবাবু। এ সময় ফারুককে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। বিরোধের জেরে কয়েক বছর আগে ওমর ফারুকের মাথা ফাটিয়ে দেয় সন্ত্রাসী কালাবাবু। এই ঘটনায় করা মামলা তুলে নিতে দীর্ঘদিন ধরে সে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ স্বজনদের। নোয়াখালী বেগমগঞ্জ থেকে ওমর ফারুক নামে 30 বছরের একটি যুবক গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আসে আনুমানিক রাত 9:50-এর দিকে, এবং আমরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য সার্জারি ডিপার্টমেন্টে রেফার করি। পারিবারিক সূত্রে যেতে জানলাম তাদের একটা মামলা মোকদ্দমা হচ্ছিল, কালাবাবু এই মামলার আসামি এবং এই ঘটনার নায়ক। এখানে অ্যাকর্ডিং টু ভিকটিম ফ্যামিলি তাই জানা গেল, পুলিশ মোতায়েন করা আছে এবং অভিযোগ প্রাপ্তি চালিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ভোরের সময় আরও থাকছে, করোনায় বিপর্যস্ত ব্রিটেনের লকডাউন শিথিলের পরিকল্পনা বরিস জনসনের। আগামী মার্চে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, সিদ্ধান্তে খুশি প্রবাসীরা। ঝিনাইদহে 100 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিব বর্ষের উপহার গুচ্ছগ্রামের ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার বাড়িবাথান গ্রামের বঙ্গবন্ধু পল্লী ও ধানমন্ডি 32 গুচ্ছগ্রামের ঘর পাওয়া সুবিধাভোগীদের লটারির মাধ্যমে ঘর বিভাজন করা হয়। আনন্দে মাতেন হতদরিদ্র পরিবারগুলো। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ সহ অনেকেই। সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে 2019 সালের জুন থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সময়ে উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার দুপুরে 48 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে কার্যক্রম উদ্বোধন করেন উত্তর পূর্ব রিজিয়ন কমান্ডার। ধ্বংস করা মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে 19,088 বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ,
4,000 বোতল ফেনসিডিল, প্রায় 10,000 পিস ইয়াবা ও 92 কেজি গাঁজা ও 6,69,000 ভারতীয় বিড়ি। বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদক ও চোরাচালান বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিজিবি কর্মকর্তা। সাপ্লাই কোথা থেকে আসে এটা বের করা খুব টাফ। যতটুকু সম্ভব যাতে এটাকে জিরো পর্যায়ে নামিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আমার মনে হয় যে আমরা যদি সমন্বিত উদ্যোগ করতে পারি সব দিক থেকেই, এই ডিমান্ডটা কিভাবে কমানো যায়, সামাজিক সচেতনতা যেটা আছে সেটাকে বৃদ্ধি করে, তাহলে পরে হয়তো বা কোনো এক সময় হয়তো জিরোতে আমরা রূপান্তরিত করতে পারবো। বান্দরবানে বন্য হাতির তাণ্ডবে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ফসলি জমিসহ ঘরবাড়িও তছনছ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে লামার সরই ইউনিয়নের কয়েকটি গ্রামে তাণ্ডব চালায় বন্য হাতি। এক পর্যায়ে আমতলী পাড়ায় আত্মরক্ষার্থে ঘর ছেড়ে বের হন বাক প্রতিবন্ধী নারী রহিমা বেগম। এ সময় হাতির পায়ের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়াও অন্তত 5টি ঘরবাড়ি তছনছ করে দেয় বন্য হাতি। ঠাকুরগাঁও সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার করা হয়েছে। বুধবার বন বিভাগ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল বিজিবি ক্যাম্পে গিয়ে নীলগাইটির স্বাস্থ্য পরীক্ষা করে। মঙ্গলবার জেলার বালিয়াডাঙ্গি উপজেলা সীমান্তের নাগর নদী এলাকা থেকে ওই বিরল নীলগাই উদ্ধার করে স্থানীয়রা। পরে জবাই করার চেষ্টা করলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় উদ্ধার করে বিজিবি। শরীয়তপুরে মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল ও দুস্থ নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। অবহেলিত ও দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। পরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের 10 সদস্য বিশিষ্ট 5টি বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির অর্ধশত ছাত্রীকে দেয়া 50টি বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া দুস্থ 50 নারীকে প্রশিক্ষণ দিয়ে 50টি সেলাই মেশিন বিতরণ করা হয়। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট অর্ধেকে নেমে আসার সুযোগে অতিরিক্ত আমদানির কারণে দেশের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে ছোলার বাজারে। গত এক সপ্তাহে সব ধরনের ছোলার দাম কেজি প্রতি 2 থেকে 5 টাকা কমে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বর্তমানে সাধারণ মানের ছোলা বিক্রি হচ্ছে 51 থেকে 53 টাকায়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চাহিদা বাড়ার কারণে রমজান শুরুর কয়েক মাস আগে থেকে নানা অজুহাতে দেশের বাজারে বাড়তে থাকে ছোলার দাম। এবার সে প্রক্রিয়া শুরু হয়েছিল ডিসেম্বরের দিকে, কিন্তু চলতি মাসের শুরু থেকে হঠাৎ করে ছোলায় বাজার সয়লাভ হতে থাকে, সে সাথে কমতে থাকে দামও। খাতুনগঞ্জে প্রতি কেজি ছোলার দাম এখন প্রকারভেদে 51 থেকে 61 টাকা। ডিসেম্বর মাসে যে ছোলা ছিল 67 টাকা কেজি, বর্তমানে বিক্রি হচ্ছে আপনার 61 থেকে 62 টাকা। আর যেটা নিম্ন কম দামে ছিল ওইটা ছিল আপনার 60 টাকা কেজি, এখন বর্তমানে সেটা কমে 51 থেকে 52 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মূলত অস্ট্রেলিয়া থেকে আসে দেশের চাহিদার 95% ছোলা। এর বাইরে মিয়ানমার, দক্ষিণ আফ্রিকা এবং ইথিওপিয়া থেকেও কিছু ছোলা দেশে আসে। গত বছরের তুলনায় বর্তমানে ছোলার বুকিং রেট নেমে এসেছে অর্ধেকে। গত বছরের তুলনায় এবছর ছোলার দাম প্রায় 25% বা 30% দাম কম আছে। ব্যবসায়ীদের দাবি, বুকিং রেট কম হওয়ার সুযোগে চলতি বছর ছোলা আমদানি হয়েছে বেশি। তবে ডেলিভারি ধীরগতির কৌশল নিয়ে একটি চক্র বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছোলা যদি সরবরাহ যদি সঠিকভাবে না হয় তাহলে একটা সংকট সৃষ্টি হবে, আর না হলে যদি পর্যাপ্ত পরিমাণ আসে তাহলে ছোলার দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। বছরে দেশে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন ছোলার চাহিদা থাকলেও শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য ছোলা বিক্রি হয় 70 থেকে 80 হাজার মেট্রিক টন। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা শত শত মেট্রিক টন ছোলা আসছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। এরপর পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। আমদানি বেশি হয়, দাম রয়েছে সবচেয়ে নিম্ন পর্যায়ে। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন নানা গুজব এবং কারসাজি করে রমজানের আগে বাড়ানো হতে পারে এই ছোলার দাম, আর তাই প্রয়োজন বাজার মনিটরিংয়ের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। করোনায় বিপর্যস্ত ব্রিটেন ফিরে আসতে চায় স্বাভাবিক ছন্দে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রিটিশ সরকার। ইতোমধ্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম ত্বরান্বিত করেছে আশানুরূপ।
তবে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সবার সহযোগিতা চেয়েছে বরিস প্রশাসন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিকল্পনা অনুযায়ী চলমান তৃতীয় দফার লকডাউন 4 ধাপে শিথিল করা হবে। এর ফলে আগামী জুনের মধ্যে দেশটির জনজীবন স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন শিশু কিশোরদের মাঝে কোভিড-19 সংক্রমণের হার একেবারে কম। তাদের পরামর্শে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো 8 মার্চ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। I'm incredibly pleased that the latest data tells us that we are able to proceed with a full return of schools and colleges from Monday the 8th of March. দীর্ঘ লকডাউনের কবলে স্থবির পুরো ব্রিটেন, বিশেষ করে ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। লকডাউন শিথিলে সরকারের রোডম্যাপকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। পাবলিক প্লেসগুলো ওপেন করে দেওয়া জনগণের জন্য এটা খুবই সময় উপযোগী এবং খুবই সায়েন্টিফিক এবং লজিক্যাল একটি ডিসিশন নিয়েছে গভর্নমেন্ট। এটা দেওয়ায় আমরা ভালো হয়েছে, যেহেতু ভ্যাকসিনটা পারে গেছে, এটা হলো লাস্ট গুড নিউজ। আর মেইন কথা হয়েছে যে আমরা এখন সেফ থাকতে হইব, ডিস্টেন্স মেনটেন করতে হইব, মাস্ক পরতে হইব। ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য এবং জীবনযাত্রাকে আবার সঠিক পথে নিয়ে আসার জন্য এই রোড ম্যাপটা ছিল সময় উপযোগী। নতুন ধরনের করোনা সংক্রমণ ও ভ্যাকসিন সংকট হয়তো লকডাউন পুরোপুরি শিথিলের ক্ষেত্রে সরকার ঘোষিত লক্ষ্যমাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সেদিকে বেশ সতর্ক অবস্থানে রয়েছে জনসন সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অস্ট্রেলিয়ার করোনা মোকাবিলা আশা দেখাচ্ছে অন্যান্য দেশগুলোকেও। দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন নেই বললেই চলে, আক্রান্ত এক অঙ্কে। জানিয়ে স্বস্তি স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও। সিডনি থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। ভিক্টোরিয়ার মেলবোর্নে কিন্তু 5 দিন আগে শেষ রোগী পাওয়া গিয়েছিল। সেখানে কিন্তু নতুন করোনা আক্রান্ত রোগী নেই। সিডনিতে গত 38 দিন কিন্তু একটানা সেখানে কিন্তু লোকাল যারা স্থানীয়ভাবে করোনা আক্রান্ত হয়েছিল এরপরে কিন্তু আর আক্রান্ত হয়নি। তার মানে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি তুলনামূলক অনেক ভালো। বলা যায় যে মেলবোর্ন এবং সিডনির করোনা পরিস্থিতি তুলনামূলক অন্যান্য শহরের চেয়ে খারাপ ছিল। সরকার কিন্তু কঠোর হাতে এই করোনা নিয়ন্ত্রণ করে চলেছে। সরকারের এই সাফল্য আসলে শুধু সরকারের না, এটি কিন্তু জনগণের। অস্ট্রেলিয়া প্রবাসীরা বা অস্ট্রেলিয়াবাসীরা কিন্তু অনেক সচেতন, স্বাস্থ্য সচেতন। ইতিমধ্যে ভ্যাকসিন কিন্তু দেওয়া শুরু হয়েছে, যদিও ভ্যাকসিনের নিয়ম নীতি বা নীতিমালা অনুযায়ী কিন্তু 4টি ধাপ তৈরি করা হয়েছে, যেখানে প্রাথমিক ধাপে প্রথম ধাপে যাদের প্রায়োরিটি লিস্টের সামনের দিকে আছে তারাই কিন্তু ভ্যাকসিন পাচ্ছে এই মুহূর্তে। প্রবাসী বাংলাদেশিরা আমাদের আসলে লিস্ট একটু শেষের দিকেই আসবে সেটি নিশ্চিত করে বলা যায়, কারণ বাংলাদেশি প্রবাসী যারা তারা কিন্তু বেশিরভাগই বয়সে কম, বিশেষ করে স্টুডেন্টরা তাদের বয়স কিন্তু মাত্র 20 থেকে 30-এর ভিতরে হয়। এরপরে মধ্য বয়সে বাংলাদেশিদের সংখ্যা একটু বেশি, কারণ 15-20 বছর আগে বা 10 বছর আগে যারা অস্ট্রেলিয়া পড়াশোনা করতে এসেছিলেন তাদেরই বেশিরভাগ কিন্তু অস্ট্রেলিয়াতে এখন বসবাস করছে নাগরিক হিসেবে। এই অস্ট্রেলিয়াকে ফলো করে পৃথিবীর অনেক দেশ কিন্তু নিয়ম নীতি তৈরি করে কিন্তু এখন করোনা পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করে যাচ্ছে। অস্ট্রেলিয়া বর্ডার কান্ট্রি না থাকায় কিন্তু অস্ট্রেলিয়া অনেক ভালো করছে, সেটি কিন্তু বলা যায়। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। পরিযায়ী পাখির কলতানে মুখর ভারতের মুম্বাইয়ের একটি লেক। সুদূর সাইবেরিয়া থেকে আসা গোলাপি রঙের ফ্লেমিঙ্গো পাখির উড়ন্ত ছন্দ আর জলাশয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। দূর থেকে মনে হবে যেন গোলাপি রঙের ঢেউ, কিন্তু কাছে গেলে দেখা যাবে এক ঝাঁক অতিথি পাখির কলরবে চারপাশ মুখরিত। ভারতের মুম্বাইয়ের একটি লেকে ফ্লেমিঙ্গো পাখির দল এভাবে একসঙ্গে উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে। 19 ফেব্রুয়ারি বিপুল সংখ্যক এ পরিযায়ী পাখি সুদূর সাইবেরিয়া থেকে এসে মুম্বাই শহরকে রাঙিয়ে তোলে। অপরূপ ফ্লেমিঙ্গো পাখির সৌন্দর্য উপভোগ করতে আর তাদের ক্যামেরাবন্দি করতে দর্শনার্থীদের আগ্রহের সীমা নেই। এ পাখিরা জলাশয়ের চারপাশে উড়ে বেড়ায়, খেলা করে পানির সাথে। তাদের এই খেলা দেখতে ভিড় করে অনেক দর্শনার্থী। সবসময় দেখা যায় না এ পরিযায়ী পাখিদের। যখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখনই এদের ঝাঁক বেঁধে ঘুরতে দেখা যায়। পাখিগুলো দেখতে সত্যি অসাধারণ। তাপমাত্রা কমে গেলে অতিথি পাখিরা দল বেঁধে তাদের আবাসস্থল পরিবর্তন করে, আবার তাপমাত্রা স্বাভাবিক হলে তারা নিজ আবাসস্থলে ফিরে যায়। মাহমুদা মনি, সময় সংবাদ।
ফুলে ফুলে ছেয়ে গেছে চীনের বিভিন্ন শহর। বসন্তের শুরুতেই ফোটা চেরি ও প্লাম ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। গাছে গাছে চেরি ফুলের এই শোভা বলে দেয় বসন্ত এসে গেছে। চীনের অন্যান্য শহরের তুলনায় মধ্য চীনের উহান ইউনিভার্সিটিতে সবার আগে ফুটেছে চেরি ফুল। ফুলের সৌন্দর্যে মোহনীয় এক রূপ নিয়েছে পুরো ক্যাম্পাস। চেরি ফুলের গোলাপি আভায় মুগ্ধ স্থানীয়রা। চলতি পথে ফুলের সৌন্দর্য উপভোগে একবার না দাঁড়ালেই নয়। গেল বছর চীনের এই উহান শহর থেকেই ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। লকডাউনের কবলে পড়ে বসন্তের অপূর্ব এই সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হন উহানবাসী। এবার তাই একটু বেশি আগ্রহ নিয়েই বসন্ত ও ফুলের স্নিগ্ধতা উপভোগ করছেন তারা। সিচুয়ান প্রদেশেও সফেদ প্লাম ফুল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বসন্তের সৌন্দর্য, আর তা উপভোগে প্রদেশটিতে ভিড় করছেন পর্যটকরা। ট্রেনে ভ্রমণের সময়ও বসন্তের প্রথমেই ফোটা এই ফুলের সৌন্দর্য উপভোগ করছেন যাত্রীরা। ওমর ইনান, সময় সংবাদ। আবারও দেশের খবর। মুন্সিগঞ্জের সিরাজদিখানে গড়ে তোলা হয়েছে ওষুধি গাছের বাগান। এখানে প্রায় 400 প্রজাতির দুর্লভ ওষুধি গাছ রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মোনামি, এই ভেষজ বাগান যেটি ঔষধি বাগান হিসাবে এখানে পরিচিত, সেটি এখানে আমরা যেখানে দেখছি যে অন্তত 400 রকমের ঔষধি গাছ কিন্তু এখানে রয়েছে এবং অনেক দুর্লভ গাছ রয়েছে যেটি অনেক জায়গায় নেই। এমন একটি আমের প্রজাতি রয়েছে, বাগান মালিক দাবি করছেন যেটি পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই বিলুপ্ত গাছ সহ এখানে যে ক্যান্সার প্রতিষেধক যেটি দিয়ে করা হয়, যে টক আতা, সেই গাছ, খয়ের এবং কবি নজরুলের নার্গিস সহ এরকম গাছে গাছে কিন্তু পুরো এলাকা ভরে গেছে এবং প্রায় 15 একর জমির উপরে এই বাগানটিতে যে যুক্তরাষ্ট্র প্রবাসী যিনি ভেষজ বিজ্ঞানী টিপু সুলতান, বীর মুক্তিযোদ্ধা, তিনি কিন্তু এই বাগানটি করেছেন। তার স্ত্রীও কিন্তু এই ভেষজ বিজ্ঞানী এবং দুজনে মিলেই কিন্তু এই বাগান তৈরি করেছেন এবং এখানে বাংলাদেশের অনেক গবেষক এবং অনেক কৃষি বিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু এখানে আসেন এই সব বাগানের গাছপালা দেখতে এবং গবেষণা করতে। এবং এখানে আমরা যে বাগান মালিক আছেন যিনি এখানে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন, এখানে যে এই উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেন, তিনি এই প্রথম থেকে এই বাগানের সঙ্গে সম্পৃক্ত। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে এই বাগানে কি কি গাছ আছে গুরুত্বপূর্ণ এবং এগুলো কিভাবে আপনি পরিচর্যা করছেন। ধন্যবাদ। এখানে ওই মূলত এই টিএইচআই, এই বাগানের যিনি মালিক বা প্রতিষ্ঠাতা, প্রায় 400 প্রজাতির বিভিন্ন ঔষধি গাছ আছে। এর মধ্যে ঔষধি তো জলজ ঔষধি আছে, তারপরে নরমালি আছে, ফলজের মধ্যে ঔষধি। সকল গাছগুলি ওনার আগ্রহের কারণে করা হয়েছে। উনি চিন্তা করছে যে এখানে ব্যতিক্রম কিছু একটা দরকার। আর উনি যেহেতু ভেষজ বিজ্ঞানী, আর এই যে কোনো একটা পণ্য থেকে যদি একটা ঔষধ মেডিসিন হয়ে যায় তাহলে ওনার পরিচিতি এবং ওনার প্রশান্তি। উনি কিন্তু এখানে একটা ল্যাবরেটরি করতে যাচ্ছেন। অলরেডি কাজ প্রায় শেষের দিকে। এই কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, এটা টোটালটা যদি ট্রাস্টি করতে পারে। ধন্যবাদ আপনাকে। তো এখানে যে এই বাগানের যে মালিক, তার যে স্বজন এখানে যিনি পুরো বাগানটি দেখভাল করেন এবং তিনি হচ্ছেন সৈয়দ মুকুট, তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই বাগানে দুর্লভ কি কি গাছ আছে, যদি আপনি কয়েকটা গাছের নাম বলতেন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে দুর্লভ গাছের মধ্যে যেমন খয়ের গাছ, জাফরান, সিঁদুর, নীলকণ্ঠ, নজরুলের নার্গিস, ঢোল সমুদ্র, টক আতা, হাড়ভাঙা, তমাল, অ্যাভোকাডো এবং রক্তচন্দন সহ পানবিলাস, এই সহ প্রায় 400 প্রজাতির 1100-র উপরে গাছ আছে, যেগুলো আমরা
আরও সংগ্রহের জন্য ব্যবস্থা করতে চাচ্ছি এবং এইগুলো দিয়ে যিনি এটার প্রতিষ্ঠাতা সৈয়দ টিপু সুলতান সাহেব উনি একটি গবেষণাগার তৈরি করছেন। সেখানে একটা গবেষণার মাধ্যমে যদি ক্যান্সার, HIV অথবা আর্সেনিকের কোনো ওষুধ আবিষ্কার করা যায় তাহলে সেটার একটা সফলতা আসবে। যে আম গাছের কথা বলছিলেন যে পৃথিবীর কোথাও নেই, বিলুপ্ত একটি আম গাছ আমাদেরকে দিয়েছিলেন যখন খামারবাড়ির ডিজি ছিলেন MA দেওয়ান সাহেব, উনি আমাদেরকে একটি দুর্লভ আম গাছ দিয়েছিলেন যেটা পৃথিবীতে এখন বিরল। এবার সেই আম গাছে ফুল এসেছে, মুকুল এসেছে, ফলটা আসলে আমরা বুঝতে পারবো যে এই আম গাছটা আসলে নাম কি। ধন্যবাদ আপনাকে। তো এই যে এইখানকার যে ভেষজ যে বাগান, যেখানে বাংলাদেশে তারা দাবি করছেন যে এরকম দ্বিতীয় বাগান নেই, যে 400 প্রজাতির যে ঔষধি বাগান, এই 400 প্রজাতির ঔষধি এই বাগানটির যেসব বিরল এবং যেসব বৃক্ষ এখানে আছে সেই বৃক্ষগুলো সুরক্ষা করবার জন্য কিন্তু এখানে অন্তত 50 জন লোক প্রতিদিন কাজ করে গড়ে, এবং এখানে যে স্থায়ী মালি যারা আছেন তারা এগুলো পরিচর্যা করছেন। এবং এখানে যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক এই শাহ আলম, তিনি কিন্তু এখানে প্রায় আসেন এবং তিনি গতকালও যে বিষয়টি বলছিলেন যে এই ঔষধি বাগানটাকে সুরক্ষা করা গেলে যে এইটি থেকে কিন্তু অনেক রকম সুফল পেতে পারে। এবং এই যে মুন্সিগঞ্জের যে কুসুমপুরের এই 400 প্রজাতির ভেষজ বাগানের এই ছিল সর্বশেষ। মোনামি, মুন্সিগঞ্জের সিরাজদিখানে গড়ে তোলা ওষুধি গাছের বাগান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। শুক্রবার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে 4 দিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের মাঠের লড়াই। ম্যাচের মধ্যে রাখতে মূল HP স্কোয়াডের সঙ্গে সিনিয়র দলের 3 ক্রিকেটারকেও সেই ম্যাচে যুক্ত করেছে BCB। এছাড়াও BCL এর আদলে 4টি আঞ্চলিক দলে ভাগ হয়ে আসন্ন বাংলাদেশ গেমসে অংশ নেবেন অনূর্ধ্ব 18 ক্রিকেটাররা। দেশের ক্রিকেটের এমন কিছু আপডেট জানিয়েছেন BCB গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কাউসার। নিউজিল্যান্ডের মাটিতে পৌঁছে এখন বাধ্যতামূলক আইসোলেশনে টাইগাররা। তামিম মুশিরা বিরক্তিকর লম্বা বিশ্রামে থাকলেও থেমে নেই দেশের ক্রিকেটের ব্যস্ততা। শুক্রবার 4 দিনের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে HP দলের হোম অ্যাসাইনমেন্ট। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী যুবাসহ মোট 22 ক্রিকেটার আছে হাই পারফরমেন্স ইউনিটের নিয়মিত স্কোয়াডে। তবে টাইগারদের সিনিয়র টিমের 3 সদস্যকে দেখা যাবে HP'র জার্সিতে। মূলত প্রতিযোগিতামূলক লঙ্গার ভার্সনে ব্যস্ত রাখাই বোর্ডের লক্ষ্য। এবার তো ইয়াসির রাব্বি আর খালেদ, এই 3 জন আছে আমাদের যারা সিনিয়র টিমে আছে, তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করছি যে এটা তাদেরকে আমাদের যে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখা উচিত, ম্যাচের প্র্যাকটিসের মধ্যে, তারই অংশ হিসেবে তাদেরকে এই ম্যাচে রাখা হয়েছে। করোনার কারণে বিশ্বকাপ জয়ী যুবাদের নিয়ে কর্মপরিকল্পনা ভেস্তে গেছে। ধীরে ধীরে আবারও ট্র্যাকে ফিরতে জোর চেষ্টায় বোর্ড। আর এই সিরিজকে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের জন্য স্বর্ণালী সুযোগ মানছেন BCB'র এই ব্যবস্থাপক। আমি তো মনে করি এটা গোল্ডেন অপরচুনিটি, একদম এটা খুবই ভালো একটা সময় তারা খেলছে। বিশেষ করে অনেকদিন আমরা ম্যাচের বাইরে ছিলাম। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে যে প্লেয়াররা, এদের যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রবেশের জন্য যে প্রস্তুতিটা দরকার, আমি মনে করছি এটা একটা বড় প্ল্যাটফর্ম। আগামী 2 বছরের জন্য যদি যে আমাদের পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদী, সেটা কিছুটা ব্যাঘাত হয়েছে, কিন্তু আমরা মনে করছি আস্তে আস্তে এটা অন্তত আমরা রিকভার করতে পারবো। HP ছাড়া বয়সভিত্তিক ক্রিকেট কাঠামোতেও মনোযোগী BCB, তাই আসন্ন বাংলাদেশ গেমসে প্রাধান্য দেওয়া হচ্ছে অনূর্ধ্ব 18 ক্রিকেটারদের। BCL এর আদলে 4টি আঞ্চলিক দলে ভাগ হয়ে এই আয়োজনে অংশ নেবে ক্রিকেট বোর্ড। 1 থেকে 10 এপ্রিল আমরা ছেলেদের ইভেন্টটা রাখছি। ছেলেদের ইভেন্টটা আমাদের বরিশালে অনুষ্ঠিত হবে। এখানে 4টা জোনাল টিম আমরা করব। আর অনূর্ধ্ব 18 বয়সী বিশেষ করে আমরা লক্ষ্য নির্ধারণ করেছি। হয়তো আন্ডার 19-এ যারা হয়তো বাদ পড়েছে, যারা হয়তো তাদেরকেও আমরা হয়তো এখানে পরিকল্পনা রাখছি, তারা যাতে ম্যাচের এটা পায়। এর আগে 6 থেকে 12 মার্চ সিলেটে 3টি দলে ভাগ হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে অংশ নেবেন নারী ক্রিকেটাররা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। BCB সভাপতির কাছে ফতুল্লা স্টেডিয়ামের যৌথ ব্যবহারের অনুমতি চেয়েও এখনও তার কোনো জবাব পাননি বলে গণমাধ্যমে মন্তব্য করেছেন কাজী সালাউদ্দিন। তবে সে বিষয়ে সিদ্ধান্ত না হলেও একটি ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। এদিকে করোনায় 1 বছর বন্ধ থাকার পর শুরু হয়েছে 3য় বিভাগ ফুটবল লিগ। সকালে ট্যালেন্ট হান্ট, দুপুরে 3য় বিভাগ, এরপর বিকেল থেকে রাত 9টা অবধি চ্যাম্পিয়নশিপ লিগ।
কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের প্রাত্যহিক সূচি এখন এটি। এমন চাপের মধ্যেই নিত্যদিন পার করছে এই মাঠ। সম্প্রতি ব্যস্ত সূচিতে ঠাসা বাফুফের ফুটবল ক্যালেন্ডার, কিন্তু বাড়েনি মাঠের পরিধি, যার ফলে নষ্ট হচ্ছে খেলার মান, একই সঙ্গে তৈরি হচ্ছে নানাবিধ সমস্যা। এসব সংকট কাটাতেই বিসিবি সভাপতির কাছে ফতুল্লা স্টেডিয়ামের যৌথ ব্যবহারের অনুমতি চেয়ে ফোন করেছিলেন কাজী সালাউদ্দিন, কিন্তু সপ্তাহ খানিক পেরোলেও আসেনি তার জবাব। আপনারা জানেন আমাদের মাঠের কি প্রবলেম। এই মাঠে 5টা খেলা হয় দিনে। এখন যদি 3rd ডিভিশন আরম্ভ হয়, 2nd ডিভিশন হয়, তাহলে 4 থেকে 5টা মাঠের খেলা হয়। সো মাঠের আমাদের খুব প্রয়োজন। এবং আমি পাপন সাহেবকে যেটা বলেছিলাম যে ওটা তো 3 বছর ধরে কোনো ব্যবহার নেই এই ব্যাপারে, বাট ওনারা আমাকে কোনো এখন উত্তর দেননি। দেশে ফুটবলের লম্বা ইতিহাস থাকলেও এখনও নেই কোনো ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম, যার নির্মাণে এবার বেশ উদ্যোগী বাফুফে। এজন্য বিভিন্ন স্থানে চলছে জমি দেখার কাজ। আলোচনায় আছে ঢাকার পার্শ্ববর্তী কেরানীগঞ্জ, কিন্তু সেখানে পুরোদস্তুর ফুটবল স্টেডিয়াম না করতে পারলে কাজে হাত দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাফুফে সভাপতি। ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম হবে এবং কমপ্লিট ফিফা কমপ্লায়েন্সে। কারণ ফিফা কমপ্লায়েন্স ছাড়া যদি স্টেডিয়াম করতে চায় তাহলে আমি ইন্টারেস্টেড না, বিকজ আমার ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম দরকার। এদিকে করোনায় 1 বছর বন্ধ থাকার পর মাঠে গড়িয়েছে 3য় বিভাগ ফুটবল লীগ। এই ধারাবাহিকতায় বাকি খেলাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মহানগর লীগ কমিটির চেয়ারম্যান। ফুটবল মাঠে না থাকলে প্রতিভা বের হবে না। তো আমাদের প্রথম চেষ্টাটা থাকবে অন্তত নিয়মিতভাবে 3rd ডিভিশনটা করতে হয়। অন্তত এই 4 বছরে আমরা আপনারা এতটুকু আশ্বাস দিতে পারি অন্তত 4টা লিগ আমরা করবো ইনশাল্লাহ। আমাদের চেষ্টা থাকবে প্রতিটা লিগ 1st ডিভিশন, 2nd ডিভিশন এবং 3rd ডিভিশন, এবং প্রতি 4টা বছর অন্তত পক্ষে 4টা করে লিগ চালানোর চেষ্টা থাকবে আমাদের। এবারের 3য় বিভাগ ফুটবলে অংশ নিয়েছে 18টি দল। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরা কিংস এবং মোহামেডানের হোম ভেন্যু হওয়ায় এখন নিয়মিত ফুটবল গড়াচ্ছে কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে, যা এক নতুন জাগরণ তৈরি করেছে জেলার ক্রীড়াঙ্গনে। মন্তব্য সাধারণ মানুষের। আর দর্শকের এই ঢেউ দেখে সন্তুষ্ট বাফুফে কর্মকর্তারা। প্রতিশ্রুতি দিয়েছেন নবরূপে সাজানো হবে কুমিল্লা স্টেডিয়ামকে। বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে চলছে বিপিএল ফুটবল। বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ রাসেল ক্রীড়াচক্র। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর পর থেকে এটা একেবারে নিত্যনৈমিত্তিক ঘটনা কুমিল্লার সাধারণ মানুষের জন্য। তারপরও আগ্রহের কমতি নেই কারো। দেশি বিদেশি ফুটবলারদের নৈপুণ্য দেখতে দল বেঁধে চলে আসেন ধর্মসাগর বিধৌত সবুজ আঙ্গিনায়। মেতে ওঠেন ফুটবলের উন্মাদনায়। খেলাধুলাতে আগে থেকেই অগ্রগণ্য কুমিল্লা। বাদল রায়, ফয়সাল হোসেন ডিকেন্সরা তার জলজলে তারা। কিন্তু মাঝের সময়টাতে যে বন্ধাত্ম ভর করেছিল জেলার উপর, তা এখন কাটতে শুরু করেছে অনেকটা। প্রতিনিয়ত কুমিল্লায় দর্শকদের একটা স্রোত বেড়েই যাচ্ছে। আমরা আজকে এত গরমের মধ্যে আশা করি নাই যে আজকে এত দর্শক হবে। ঢাকা, চিটাং, অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় কুমিল্লার যে দর্শক হয় অন্য কোথাও এই দর্শক হয় না। টিভিতে দেখছি, সরাসরি দেখি নেই। আজকে আমার ভাইয়ের খেলা দেখে তার জন্য আজকে এখানে দেখতে আসছি। এর আগেও কয়েকটা ম্যাচ দেখছি, ভালো লাগছে অনেক, এই জন্য আজকে আবার দেখতে আসছি। অনেক দর্শক দেখতে আসে, খেলা খুব উৎফুল্ল লাগে। আর বিদেশি খেলা যদি আমাদের কুমিল্লাতে আনা যায় তাহলে আরো খেলার মান আরো উন্নত হবে। এদিকে জেলার মানুষের এই উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল ফেডারেশনের কর্তারাও। তাই তো ক্রীড়া সংস্থার কাছে প্রতিশ্রুতি এসেছে, নবরূপে সাজানো হবে ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং কাজী সালাউদ্দিন সাহেব কুমিল্লা ভিজিট করেছে, আমি দেখে গেছে, এবং এখানে ফ্লাড লাইট এবং আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট করার জন্য আশা ব্যক্ত করেছেন। আমরা এটাতে আনন্দিত। আমরা চেষ্টা করব কুমিল্লার দর্শক যেন আবার খেলার মাঠে ফিরে আসে। ফুটবল ছাড়াও প্রথম শ্রেণী এবং লিস্টে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। সময় সংবাদ, কুমিল্লা। বর্ণাঢ্য র্যালি ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের উদ্বোধন হয়েছে। দিনে দিনে রাজশাহী ক্রীড়াঙ্গনের বাতিঘর হয়ে উঠছে জেলার সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট। ক্রিকেটের উন্নয়নে প্রভাবের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও এক অনন্য উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। সকাল থেকে সাজ সাজ রব, শহর জুড়ে সবখানে টুর্নামেন্টের লোগো। রাজশাহী থেকে জাতীয় দলে অবদান রাখা গর্বিত ক্রিকেটারদের ছবি সম্বলিত ব্যানারও ছিল সাথে। মুজিব বর্ষের 6ষ্ঠ মাস্টার্স ক্রিকেট কার্নিভাল, তাই বর্ণিল করতে টুর্নামেন্টে অংশ নেয়া 12টি দল রং বেরঙের জার্সি পরে সকলেই উপস্থিত শোভাযাত্রায়। নগরীর আলুপট্টি থেকে রাজশাহী কলেজ মাঠ পর্যন্ত শোভাযাত্রা শেষে বেলুন ফেস্টুন উড়ানো ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে কার্নিভালের উদ্বোধন করেন অতিথিরা।
শুধু মিলন মেলায় নয়, নিয়মিত কার্নিভালের আয়োজন রাজশাহী ক্রীড়াঙ্গনের উন্নয়নের বাতিঘর হয়ে উঠছে বলছে মাস্টার্স এই ক্রিকেটাররা। সাবেক প্লেয়াররা চিন্তা করলাম যে আমাদেরকে ক্রিকেট মাঠে নিয়ে আসতে হবে, ক্রিকেট খেলোয়াড়দেরকে, নাহলে সব নেশাগ্রস্ত হবে, আড্ডাবাজি হবে। তখন আমরা একটা কমিটি করলাম। বড় ভাইদেরকে দেখুন যে তারা ক্রিকেটারদের আচরণটা কেমন হওয়া উচিত, মাঠে কিভাবে কেমন ব্যবহার হওয়া উচিত। সবাই সবার সাথে মিলিত হব, জানবো সবাইকে, কারো কোনো অসুবিধা থাকলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি কিভাবে, সেইটা নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। আমরা যে বুড়া বয়স্করা খেলছি, ওরাও দেখুক যে বয়স্করা যদি খেলতে পারে এই বয়সে, আমরা কেন খেলতে পারবো না ইয়াংরা। তবে নতুনদের উৎসাহের মধ্য দিয়ে খেলাধুলায় সুস্থ পরিবেশ তৈরিতেই এই আয়োজন বলছেন কার্নিভাল উদ্যোক্তা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক। শুধু রাজশাহীতে না, রাজশাহীতে এখন হয়তো আমরা করছি, আমরা চাই যে গোটা বাংলাদেশে এরকম যেন টুর্নামেন্টগুলো হয়, সিনিয়ররা যেন খেলতে পারে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে এখান থেকে আমরা ইয়াং জেনারেশন যারা ভবিষ্যৎ প্রজন্মের যারা ক্রিকেট প্লেয়ার হবে তাদেরকে কী করে আমরা ভালো সাপোর্ট দিতে পারি। অনুষ্ঠানের প্রধান অতিথি বলছেন, ক্রীড়াঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফেরায় কমেছে সামাজিক সমস্যা। ছেলেমেয়েরা যে ক্রিকেটের দিকে যে তারা ধাবিত হচ্ছে, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। প্রতিটা টুর্নামেন্টে আমি চেষ্টা করি নিজেকে উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দল অংশ নেবে। আগামী 26 ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। লা লিগার খবর। প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা। ক্যাম্প নুতে মেসির জোড়া গোলে এলচেকে 3-0 গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এ জয়ে 24 ম্যাচে 50 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ উঠে এলো বার্সা। অন্য প্রসঙ্গ, নওগাঁর হাটে সরবরাহ বেড়েছে আতপ ধানের। সরবরাহ বাড়ার সঙ্গে কমেছে দামও। চাহিদার তুলনায় দাম কম পেয়ে হতাশ কৃষকরা। ধানের বাজারের সর্বশেষ খবর জানাতে জেলার চৌকগড়ি হাটে আছেন সহকর্মী এস.এম.আর. রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ মোনামি। ফাগুনের সকালে আপনাকে জানিয়ে রাখি, এই সকাল থেকে প্রান্তিক যেসব চাষি রয়েছেন তারা কিন্তু এখন ধানের তাদের যে সাংসারিক প্রয়োজন, এই সাংসারিক প্রয়োজনের জন্য ধানগুলো এখন হাটে তুলছেন এবং ভোর থেকে কেনা বেচার একটা জমজমাট কারবার আমরা এখানে লক্ষ্য করছিলাম। নওগাঁর এই চকগড়ি হাটে আমরা যেটা দেখছি যে গেল সপ্তাহের ব্যবধানে এই মুহূর্তে চিরকুন জাতের যেসব ধান রয়েছে সরবরাহ যেমন বেড়েছে, সরবরাহ বাড়ার তুলনায় কিন্তু আকস্মিকভাবে এই ধানের দাম 150 থেকে 200 টাকা পর্যন্ত এখানে আমরা কম লক্ষ্য করছিলাম। তো কৃষকরা এই ধানগুলো আমন মৌসুমের ধান তারা এখন বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। তো এখানে এবছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনের চেয়ে আমন ধানের ক্ষেত্রে কিন্তু দরের একটা বড় এখানে কমে যাওয়ার আমরা দেখতে পাচ্ছি এবং এই দর কমে যাওয়ার কারণে কৃষকরা যেটা বলছেন বিগত দিনে তাদের যে হিসাব থাকে আয় ব্যয়ের সঙ্গে তারা সংসারের যে হিসাব রাখেন কিন্তু এই হিসাব আর মিলাতে পারছে না। প্রতি মনে 200 থেকে 250 টাকা কম দরে বিক্রির জন্য তাদের অনেকটা লোকসান দিতে হচ্ছে। এবং আরেকটি বিষয় হলো এবছর কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমনের উৎপাদন খুবই কম হয়েছে। বিশেষ করে আমনের এই চিনি আতপ ধানের প্রতি বিঘায় কিন্তু 16, 12 থেকে 13 মন পর্যন্ত ধান তারা ঘরে তোলেন, কিন্তু এবছর 8 থেকে 7 মন বা 9 মন সর্বোচ্চ ঘরে তুলতে পেরেছিল। এ কারণে কিন্তু তাদের প্রত্যাশার যে বাজার তা কিন্তু না পাওয়ায় অনেকটাই লোকসানের শিকার হচ্ছেন চাষিরা বলছেন। আরেকটি বিষয় হলো এবছর কিন্তু প্রথম দিকে যেসব ধানের দর ছিল 1800-1900 টাকা, পরে সেই দরটা নেমে যায় এবং নেমে যাওয়ার কারণে কিন্তু তাদের হিসাব এখন তারা মিলাতে পারছে না। তো কৃষকরা যেটা বলছেন যে এই আকস্মিক দর পতন কিন্তু তারা ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন এবং কৃষকদের যেটা বরাবর স্বপ্ন থাকে যে ন্যূনতম বাজারের জন্য একটা মনিটরিং থাকা দরকার। কারণ এখানে বিগত দিনগুলোতে কিন্তু কৃষকরা তাদের যে স্বপ্ন মোটা ধানের দাম কিন্তু কিছুটা বাজারে রয়েছে, যেমন এখানকার বাজার আমরা যেটা লক্ষ্য করছিলাম মোটা ধান যেটা নাজির শাল বা মিনিগেট এছাড়া অন্যান্য জিরা শাল ধান বিক্রি হচ্ছে 1350 টাকা সর্বোচ্চ দরে, কিন্তু এই চিনি আতপ ধানের ক্ষেত্রে কিন্তু 1550 থেকে সর্বোচ্চ 1600 টাকা প্রতি মনে বিক্রি করছে। তো এই চিনি আতপের কিন্তু শেষ মৌসুমে তারা বিক্রি করে থাকেন এবং ঘরে কিন্তু ধানের যেটা তাদের স্বপ্ন থাকে যে এই বিক্রি করে তাদের সংসারের যে আয় ব্যয়ের হিসাব তারা মেটানোর চেষ্টা করেন। কিন্তু এবছর ব্যবসায়ীদের চালের বাজারের সঙ্গে ধানের বাজারের কিন্তু একটা বড় ফারাক এখানে আমরা লক্ষ্য করছিলাম এবং ধানের এইরকম দর পতন কিন্তু গেল 2 সপ্তাহ ধরে এই নওগাঁর হাটগুলোতে তারা এখানে দেখতে পাচ্ছি এবং এই হাটগুলোতে মনিটরিং না থাকার কারণে কিন্তু দরের জায়গাটা কিন্তু হোঁচট খাচ্ছে বলছেন এখানকার যারা চাষি রয়েছেন কৃষকরা। তবে এবছর কিন্তু জেলায়
1,92,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছিল। এর মধ্যে 33,000 হেক্টর জমিতে এই চিনি আতপ জাতের ধানটা তারা করেছেন। এই অঞ্চলে কিন্তু চিনি আতপ বা সুগন্ধি জাতের ধান খুব জনপ্রিয় ধান। এই ধান কিন্তু এখান থেকে বিভিন্ন রাজধানী সহ অন্যান্য জায়গায় সরবরাহ করে থাকেন। তো এই সময়টাতে ধানের এরকম দরপতন তাদের কিন্তু অনেকটা হতাশ করেছে। চাষিরা বলছেন যে বিগত দিনগুলোর চেয়ে এবছর খরচ একদিকে বেড়েছে, অন্যদিকে ধানের দর পতনের কারণে তারা কিন্তু এখন হিসাব মিলাতে পারছে না। তাদের যেটা স্বপ্ন ছিল যে এই সময়টাতে আমনের শেষ সময় তারা এই ধানগুলো বিক্রি করে সংসারের সামনে আবার বুড়ো মৌসুমের জন্য তারা একটা প্রস্তুতি নিয়ে থাকেন এবং বুড়ো চাষ করে কিন্তু তারা পরবর্তীতে তাদের হিসাবের খাতায় কিন্তু যোগ করেন নতুন করে আয় ব্যয়ের হিসাব। তো সব মিলে কিন্তু কৃষকরা খুব হতাশ এই সময় ধানের হঠাৎ এই দর পতনের কারণে। তো আমি এই ছিল নওগাঁর চকগড়ি হাটে ধান কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁর চকগড়ি হাট থেকে ধানের বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। মধ্যবিত্তদের গাড়ি কেনার আকাশ ছোঁয়া স্বপ্নকে হাতের মুঠোয় আনতে 2 থেকে 3 লাখ টাকায় অর্ধ কোটি টাকার গাড়ি তৈরি করে সফল হয়েছেন পুরান ঢাকার 3 তরুণ। সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে তৈরি এই গাড়িতে ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি। ফলে তেল ও গ্যাসের চেয়ে কম মূল্যে নিজের গাড়িতে চড়ার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। স্বাদ আর সাধ্যের বিপরীতমুখী অবস্থানে মধ্যবিত্তের ব্যক্তিগত গাড়ি কেনার স্বপ্ন অধরাই থেকে যায়। এবার এই টানাপোড়েনের অবসান ঘটাতে যাচ্ছেন রাজধানীর গেন্ডারিয়ার 3 তরুণ। অ্যাফোর্ড করতে পারতেছে না 30-40 লাখ 50 লাখ টাকার একটি গাড়ি, কিন্তু সেই লুকটা আমি দিব। এই গাড়ির প্রতিটি যন্ত্রাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি, আর গাড়ি তৈরির পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই 3 তরুণ মিলেই। ফলে ক্রেতা দামি গাড়ি ব্যবহারের সুবিধা পেলেও গুনতে হবে না বাড়তি অর্থ। স্কিনের পরে আসবে আমার এখানে গ্লাস, ছাদটা খোলা যাবে, লাগানো যাবে। প্রত্যেকটা ভেহিকলের একটা গোল্ডেন রেশিও থাকে, আমরা গাড়ির গোল্ডেন রেশিওটা ফলো করছি। গতি দ্রুত হলেও দুর্ঘটনা এড়াতে গাড়িতে ব্যবহার করা হয়েছে মুহূর্তের মধ্যে থামানোর প্রযুক্তি। গাড়িতে তেল ও গ্যাসের পরিবর্তে ব্যাটারি ব্যবহার করায় এই যানটি হবে পরিবেশ বান্ধব, বাঁচবে জ্বালানি খরচও। এই গাড়িটার এক্সিলারেশন 0 to 20 লাইক 6-7 সেকেন্ডসের মধ্যে, জিনিসটা খুব স্মুথ, কুইক রাইড। চার্জ থাকবে 15 ঘন্টা। 4 আসনের এ গাড়ির প্রতিটি অংশই খোলা যায়, ফলে সহজেই ব্যবহারকারী তার গাড়ির ডিজাইনও পরিবর্তন করতে পারবেন। আর এ গাড়ি রপ্তানিও করতে চান নির্মাতারা। গাড়িটা উল্টানোর চান্সেস ইনশাল্লাহ নাই। গাড়িটা মাইর খেলেও যে ভেঙে আসবে সেই চান্সেসও রাখি নাই, কারণ ক্র্যাশ গার্ড লাগানো আছে সামনে। চাকাগুলো যথেষ্ট মোটা দেওয়া, অন রোড অফ রোড দুইটার জন্য পারফেক্ট। অনেকটা শখের বসেই 3 বন্ধু মিলে এই গাড়িটি তৈরি করেছেন। তারা বলছেন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আর আর্থিক প্রণোদনা পেলে তারা এটিকে শিল্প হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি মধ্যবিত্ত মানুষের জন্য স্বল্প মূল্যেও এই গাড়িটি উপহার দিতে চান তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এক যুগেও শেষ হয়নি বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা হত্যা মামলার বিচার। নিষ্পত্তির অপেক্ষায় রাষ্ট্রপক্ষ। অগ্রগতি নেই বিস্ফোরক মামলায়ও। 6 ঘন্টা পর ফেনীর কাশিমপুরে স্টারলাইন ফুড কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে। রাতভর কাজ করেছে ফায়ার সার্ভিসের 9 ইউনিট। ধসে পড়েছে ভবনের একাংশ, পুড়ে ছাই সব। ভগবান ডিউটির ফাঁদে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। কাজে না গিয়েই বছরের পর বছর বাড়িতে বসে বেতন পাচ্ছেন আরএনবির 300 সদস্য। ইনচার্জকে ঘুষ দিয়েই চলে অনিয়ম। করোনা মহামারীতেও থেমে নেই প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে প্রবাহ বেড়েছে $2 বিলিয়ন। বৈদেশিক মুদ্রা রিজার্ভে ভেঙেছে রেকর্ড। এবং নববধূ তাম্মিকে নিয়ে গণমাধ্যমের সামনে ক্রিকেটার নাসির। 4 বছর আগেই তালাক হয় সাবেক স্বামী রাকিবের সঙ্গে। বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।